আজকে আমরা যাদেরকে নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন দ্য এলিট ফোর্স। ফার্স্ট ইয়ারে মোটামুটি সব শেষ করছি আমি, এজন্য আমার কাছে প্রেশারটা একটু কম মনে হয়েছে। ভাই আমার কাছে মনে হয় যে কলেজের মানে ক্লাসগুলো থেকে ক্লাসমেট বেশি ইম্পর্টেন্ট। বায়োলজি আমি জাস্ট যখন দেখছি আমার পাস মার্ক হয়ে গেছে, আমি আর পারবো না, আমি পরীক্ষা পাস মার্ক অ্যানসার করে বের হয়ে গেছি। আমি ঘুমটা একটু কমায় রাখছিলাম অ্যাডমিশন টাইমে। যেমন ইউ আর অ্যাগ্রেসিভ পিপল ডেফিনেটলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যাদেরকে নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন দ্য এলিট ফোর্স। এলিট বললাম কারণ হচ্ছে যে ব্ল্যাক তো এলিট কালার। সো আলহামদুলিল্লাহ আমাদের এবারের বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড যে তিনজন হয়েছে তাদের সাথে আজকে আমি বসছি আড্ডা দেওয়ার জন্য, যেরকম আমরা করে থাকি। তো আমরা আজকে খুবই খুশি যে আজকে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার যে ফার্স্ট সেকেন্ড থার্ড দ্যাট ইজ বাংলাদেশের সবচেয়ে টাফেস্ট এক্সাম হিসেবে এটাই তো ধরা হয়। মোস্টলি কেউ হয়তো আর্গু করলে হয়তো মেডিকেল কেউ বলতে পারেন, বাট বেশিরভাগের ক্ষেত্রে হয়তো এটাই সবচেয়ে টাফেস্ট এক্সাম। এবং সেই এক্সামে যে তিনজন সবচেয়ে কৃতিত্ব অর্জন করেছে তারা আমাদের সামনে আছে। দুইজন চশমা পরা, একজনের চশমা নাই। সো চশমা পরার কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যে মানুষজন বেশি পড়লে অনেকের ধারণা থেকে চোখ নষ্ট হয়ে যায়, বাট একজন চোখ নষ্ট না করেও সেকেন্ড হয়েছে। বাকি তোমার চশমা আছে গোপনে? না ভাই, আমি চশমা পরি না। ওকে ঠিক আছে, ওর চোখের হয়তো ইয়েটা ভালো। তো আলহামদুলিল্লাহ, তো কনগ্রেচুলেশন তোমাদেরকে। কি খবর তোমাদের? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই, রাইট? জি ভাই। তো আমরা এই যে বুয়েটের এক্সামের রেজাল্ট যেটা হইলো, তা এখন সবাই তো সবসময় প্রথম জানতে চায় অনুভূতি, তাই না? তো আমি এই জন্য অনুভূতি আর আজকে জানবই না। না, অনুভূতি তো ভালোই, তাই না? নাকি কারো খারাপ অনুভূতি আছে? না ভাই, আছে আলহামদুলিল্লাহ। না থাকতে পারে তো, অনেকে 99 পার পরও মন খারাপ থাকে, তো 100 মার্ক পাইলাম না কেন, এরকম হইতে পারে। তো যাই হোক, তো আমি তোমাদের স্টুডেন্ট লাইফের উত্থান পতন জানতে চাইবো শুরুতে। মানে যে এখানে একটা প্রচলিত কথা যেগুলো থাকে, যেমন কেউ কেউ বিলিভ করে যে ভালো স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট, মানে যে ছোটোবেলা থেকেই ভালো, সবসময় ফার্স্ট হয়ে আসছে, সেই সবসময় ফার্স্ট হবে, এটাই স্বাভাবিক। বাট যার রেজাল্ট খুব দুর্বল ছিল, দেন সে যে ঘুরে দাঁড়াবে এবং সামনের দিকে যাবে, সেটা অনেকে তো বিলিভ করে না, বা ওই রকম এক্সাম্পল হয়তো অনেক দেখে না। আমি প্রথমত জানতে চাই তোমাদের ভিউ কি, আর তোমার লাইফটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? তো যে কেউ শুরু করতে পারো। আমি একটু পরিচয় করাই দিই, আমি আসলে নামও বলি না, বিকজ ওদের পরিচয় অলরেডি হয়তো বাংলাদেশের লোক জেনে গেছে। সবার আগে আমি তোফায়েলের নাম বলছি। তোফায়েল হচ্ছে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এবং ও হচ্ছে চিটাগাংয়ের ছেলে এবং পড়েছে চিটাগাং কলেজে। সো চিটাগাং কলেজ থেকে বা আমাদের এর আগেও ভালো ভালো আমরা রেজাল্ট পেয়েছি। রোহিত সেকেন্ড হয়েছে, রোহিত সিলেটের, এবং ও হচ্ছে সিলেটের গভর্নমেন্ট এমসি কলেজ, রাইট? ভুল হলে ঠিক করে দিও। আর তামিম হচ্ছে খুলনার ও সিটি কলেজ খুলনা, ওখান থেকে। ঠিক আছে তো নাকি? হ্যাঁ। তো এটা মজার বিষয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকার কলেজ যেগুলো সবসময় দুর্দান্ত প্রতাপে আমরা নামটাম শুনি, তো এইবার রেজাল্টে আমরা এটা ইন্সপায়ারিং যে কোনো জায়গা থেকে যে ভালো করা যায়। এবং ওরা আমাদের উদ্ভাসের কে কোন ব্রাঞ্চে ক্লাস করেছে সেটাও যদি জিজ্ঞেস করে, অনেকে হয় যে হ্যাঁ হয়তো কলেজ ছিল চিটাগাংয়ের, কোচিং করার জন্য ঢাকায় আসছে। বাট ওদের থেকে যদি একটু জেনে নেই যে তোমরা কে কোন ব্রাঞ্চে ক্লাস করেছো? আমি চট্টগ্রামে হালিশহর ব্রাঞ্চে ক্লাস করি। হালিশহর ব্রাঞ্চে। তারপর রোহিত? আর ভাই আমি প্রথম দিকে সিলেট আম্বরখানা ব্রাঞ্চে ছিলাম। হ্যাঁ। আর ওইটা আমার বাসা থেকে অনেক দূর ছিল, সো পরে টিলাগড় ব্রাঞ্চে এক্সাম দিতাম। যাই হোক, মানে দুইটাই সিলেটে, সহজ কথা ঢাকাতে তো আর আসো নাই? না ভাই। আর তামিম? খুলনার শান্তিধাম মোড়ের যে ব্রাঞ্চটা, শান্তিধাম মোড়ের যে ব্রাঞ্চ, সেটাতেই তুমি করেছো, প্রোগ্রাম করেছো। ওকে। সো এটা আমি প্রথমত বলবো যে এটা তোমরা কিন্তু আসলে অনেক মানুষকে ইন্সপায়ার করলা, এটার মাধ্যমে ইন্সপায়ার হয়ে গেল। বিকজ এই যে সব জায়গা থেকে যে মানুষ উঠে আসতে পারে, এটা কিন্তু অনেক মানুষকে অনেক বেশি কনফিডেন্স দিতে পারে, তাই না? যদিও রিসেন্ট টাইমে আলহামদুলিল্লাহ আমরা অনেকবারই দেখছি যে একদম টপে এমন সব কলেজ থেকেও উঠে আসছে যেটার কলেজের নামও খুব বেশি মানুষজন জানে না। এই লাস্ট টাইম বিশেষ করে মেডিকেল ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্ষেত্রে এরকম হয়েছিল। সো শুরু করতে পারো। তোফায়েল যদি শুরু করো, যে তোমার আর্লি স্টেজ, প্রথমত তুমি এটা বিলিভ করো কিনা যে রেজাল্ট জিনিসটা সমান্তরাল নাকি আপ ডাউন থাকতে পারে? হ্যাঁ, এটা ফার্স্ট অফ অল আমি বিলিভ করি না, কারণ একটা স্টুডেন্টের লাইফে যে কোনো সময় আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। সে মানে ভালো থেকে খারাপের দিকেও যেতে পারে, খারাপ থেকে ভালোর দিকেও যেতে পারে। আর পার্সোনালি আমার কথা বললে আমি ফার্স্ট ক্যাটাগরির, যে আমি মানে সবসময় রোল 1 ছিল আমার ছোট থেকে। আচ্ছা। ক্লাস 1 থেকে আমি 10 পর্যন্ত রোল 1 ছিল। এরপর কলেজে তো আসলে রোল মানে রেজিস্ট্রেশন ওয়াইজ দিত, কি আগে ভর্তি হয়েছে, তো তখন তো রোলটা ওই রোল তার মানে রোল না, রিয়েল রোল না। এমনি স্কুলে আমার রোল সবসময় শুরুর দিকে থাকতো। কিন্তু এটা আমি বিলিভ করি না যে ভালো সে সবসময় ভালো করবে। না, আমি তোমার ক্ষেত্রে যেটা দেখলাম, আমি উদ্ভাসের কিছু ডেটাও আমি এখানে আনছি, দেখলাম যে তুমি প্রায় 50টার মতো আমাদের সেন্ট্রাল এক্সামে ফার্স্ট হয়েছো। জি।
সো মানে তার মানে তো তোমার কনসিস্টেন্সি ইজ ভেরি হাই। মাশাআল্লাহ, ভেরি গুড। সো তাহলে কি তুমি আগে থেকে মোটামুটি জানতা যে ফার্স্ট হয়ে যাবা এরকম? না, ওইরকম আশা করি নাই। আমি আশা করছিলাম মানে এক্সাম দিয়ে আমার এক্সামটা মোটামুটি ভালো হয়েছিল। তা আমি এক্সাম দেওয়ার পর এক্সপেক্ট করছিলাম টপ 20 বা টপ 30 এরকম, মানে একদম যে ফার্স্ট হব ওইটা আশা করি নাই। যখন রেজাল্ট দিছে তখনও ফার্স্টে বিলিভ করি নাই, কিছুক্ষণ কয়েকবার রিচেক দেওয়ার পর বিলিভ করছি। আচ্ছা, না এটা হয় কারণ হচ্ছে টপের দিকে আসলে এতই কম্পিটিটিভ যে টপ 10 টপ 20 কাইন্ড অফ যে বলা যাবে যে ওর চেয়ে ভালো ওর চেয়ে খারাপ, মানে জাস্ট আরেকবার একটা এক্সাম হইলে দেখা যাবে হয়তো এটার ভিতরে shuffle হয়ে shuffle হয়ে যাবে। যাবে। হ্যাঁ, ডেফিনেটলি। তো রোহিতের ক্ষেত্রে তোমার কি মতামত? হ্যাঁ ভাই, তোমারটা কেমন কার্ভ? আমি এটা বিশ্বাস করি না যে যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় ভালো থাকে। আমি যদি আমার মানে পারফরমেন্স ভার্সেস টাইম একটা গ্রাফ মানে ড্র করি, তাহলে মানে প্রথম দিকে ওইটা উপরে, তারপর 6-7 দিকে ডাউন, তারপর আবার 9 থেকে আবার আপ। সো ভাই আমার ক্ষেত্রে মানে সমান্তরাল ছিল না, মানে যখন তুমি টপে ছিলা তখন কি 1-2 টাইপের রোল নাম্বার ছিল নাকি? হ্যাঁ ভাই, স্কুলে সব সময় মানে ফার্স্ট ছিলাম। ওকে, মাশাআল্লাহ। আর 6-7 এর সব নিম্ন কততে গেছিলা? ওই সময় 6th। ও তাইলে তো অনেক নিচে না কি? 6 না ভাই, তবুও 6 হওয়া তো ভালো না। হ্যাঁ, তারপর এই তো ভাই, এই তারপরে 7 থেকে আবার 8 থেকে কি আবার 1? হ্যাঁ ভাইয়া, 8 থেকে আবার মাশাআল্লাহ। আর কলেজের দিকে কলেজের রোল নাম্বার তো কি ভর্তি রোল ছিল নাকি? কলেজে ভাইয়া আমি মানে সব সাবজেক্ট গুরুত্ব দিয়ে পড়াশোনা করতাম না, বাংলা ইংরেজি ওইগুলা বেশি পড়াশোনা হইতো না। সো কলেজের রুলটা একটু পেছনে চলে গেছিল, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি খুবই ভালো করতাম। দেখা গেছে যে টেস্ট এক্সামে আমার ফিজিক্স ম্যাথ ওইগুলাতে মার্ক আসছে 98 এরকম, আর বায়োলজিতে পাইছে হচ্ছে 50। সো এটার জন্য আর কি মানে রোল অনেক পেছনে চলে যেত। আচ্ছা, বাট যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়ারই টার্গেট ছিল, সো আমি ওইগুলাই বেশি পড়াশোনা করতাম। আচ্ছা, এইটাই আগে থেকে একদম ছিল। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর উদ্ভাসে তোমার রেজাল্টের ভিতরে আপ ডাউন কেমন ছিল? হ্যাঁ ভাইয়া, কিছু কিছু মানে এক্সামে পেছনে চলে যেত, বাট ম্যাক্সিমামই দেখা যেত যে টপ 20 টপ 10 এরকমই আছে। তাহলে তো তোমার তো কনফিডেন্স ছিল যে রেজাল্ট টপের ভিতরেই আসবে ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই, আমার এটা কনফিডেন্স ছিল যে আমি চান্স পাবো, আর এইটাও ছিল যে হয়তো টপ 100 বা টপ 200 এরকম থাকবো, বাট এত ভালো হবে আমি কখনো বিশ্বাস করি না। তোমার জন্য খুব সারপ্রাইজিং ছিল? হ্যাঁ ভাই, আর এক্সাম দেওয়ার পরও আমার এটা মনে হয় না যে আমি সেকেন্ড হব। আচ্ছা, আর কারণ সবচেয়ে ইজি একটা প্রবলেম ছিল, ওইটাও আমি ভুল করে আসছিলাম। আচ্ছা, সেজন্য পরীক্ষা দেওয়ার পর অনেকেরই মনে হয় যে আমিও যখন আমারও পরীক্ষা তো আসলে ইন জেনারেলি খারাপ হয়েছিল এক্সপেকটেশনের চেয়ে, আর এমনই তখন আমার কাছে খারাপ ছিল যে আমি চান্স পাবো এটা মনে হয়নি। বাট ভাইয়া উদ্ভাসে দেখা যেত যে এরকম যদি এক্সাম হইতো তাহলে আমার পজিশন 15-17 এরকম চলে আসতো। আর উদ্ভাসে দেখা যেত সবগুলা যদি মানে কারেক্টলি না আনসার করে আসি তাহলে মানে কখনোই ফার্স্ট হওয়া যেত না, এরকম ছিল। উদ্ভাসেরটা আসলে আরো বেশি টাফ। ওইখানে গিয়ে তো সবারই প্রেসার থাকে, সবাই ভুল করে আসে। আর উদ্ভাসে ভাইয়া 0.5 1 মার্কের জন্য দেখা যেত 2 থেকে 3 পিছনে চলে যেতাম, পিছনে চলে যেত। আচ্ছা, সো আমি উদ্ভাসের সাথে এরকম মানে মিলাইছিলাম, যেহেতু আমি ইজি প্রবলেম করে আসতে পারি নাই, সো 10 মার্ক তাহলে অনেক পিছনে চলে যাব। হ্যাঁ, না ওই যে তামিম যেটা বলছে এটা ট্রু, মানে ওইখানে গিয়ে মানে বুয়েটের এক্সামের দিনে ওইটা কম বেশি সবাই কিছু না কিছু নার্ভাসনেসের মধ্যে থাকে, কিছু না কিছু ভুল করেই আসে। তো যে কারণে দেখা যায় যে উদ্ভাসে তোমরা যে রকম পরীক্ষা দিয়ে যা পজিশন পাও ইন জেনারেল তার চেয়ে ভালো হয়। আর কারো কারো ক্ষেত্রে অবশ্যই কেউ টের পায় না, মানে সে আরো অনেক ব্লান্ডার করে আসে। হ্যাঁ, উল্টাও আছে, সে ভাবছে যে ভালো হবে, বাট দেখা গেল যে এমন সব ব্লান্ডার করে আসছে ও টেরও পায় নাই। আর ভাই এটা আমার কাছে মানে উল্টা হয়েছে, আমি মানে এক্সাম দিয়ে এসে ভাবতেছি যে আমি ব্লান্ডার করে আসছি, বাট যেহেতু রেজাল্ট ভালো হয়েছে তাহলে হয়তো করে আসি নাই আর কি। আচ্ছা, তো তামিমের ক্ষেত্রে তোমার কার্ভ কেমন? মূলবিন্দুগামী সরলরেখা বলতে মূলবিন্দুগামী সরলরেখা, মাশাআল্লাহ। স্লোপ কেমন? স্লোপ মানে যে একদম যে খুব খাড়া চলে গেছি এমন না, বাট আস্তে আস্তে আমি ছোটবেলা থেকে, যেমন ধরো তোমার ছোটবেলা দিকে রোল নাম্বার কেমন থাকতো? মানে ছোটবেলায় বাসায় মেনলি পড়তাম, মানে মোটামুটি অফিসিয়াল স্কুল শুরু হয়েছে বলা যায় আমার ক্লাস 3 থেকে খুলনা জেলা স্কুলে। সেই সময় আমার রোল নাম্বার ছিল 50। আচ্ছা, ওটা ভর্তি রোল নাকি এক্সাম? অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তো ভর্তি হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। ওখানে 50 ছিল, তারপরে 4 এ আসলো 40, তারপরে 5 এ আসলো 33, তারপরে 19, তারপরে 17, তারপরে 12, তারপরে 9, এভাবে আর কি। তারপরে সর্বশেষ যখন টেস্ট পরীক্ষা হলো এসএসসির আগে, সেখানে খুব সম্ভবত 3rd বা 4th ছিলাম। তখন পর্যন্ত তুমি ফার্স্ট হও নাই? না, বাট কন্টিনিউয়াসলি আমি প্রথম জীবনে ফার্স্ট হইছি এই কুয়েটে ফার্স্ট, এর আগে কখনো ফার্স্ট হইনি। এই তো অ্যামেজিং, অ্যামেজিং,
মাশাআল্লাহ, যে এটা খুবই তোমাদের তুলনায় খুবই ডিফারেন্ট এক্সাম্পল। আচ্ছা, এবং আমি এরকম এক্সাম্পল মানে খুবই কম পাইছি যে তুমি কন্টিনিউয়াসলি একটু করে আগে, মানে হয় যেটা একটু আসছে শেয়ার মার্কেটের মতো হয়, ইন জেনারেল শেয়ার মার্কেটের মতো একটু আপ ডাউন, বাট ওটা হচ্ছে এরকম হতে হতে কুয়েটেই জীবনে প্রথম ফার্স্ট। তাহলে তো তোমার তো অনুভূতিটা আসলে অনেক বেশি ভালো হওয়ার কথা, বিকজ ওখানে ফার্স্ট, আবার বুয়েটে তুমি থার্ড। হ্যাঁ সেটা তো আছেই। যেমন কলেজের সেকেন্ড পর্যন্ত আসতে পারছি সর্বোচ্চ, আর এরপরে মানে কলেজের হাফ ইয়ারলি ইয়ারলি এই দুটো ভালো হয়েছিল, একটা সেকেন্ড একটা থার্ড হয়েছিলাম। আর এরপরে কি আমার সেকেন্ড ইয়ারে ওঠার পর কলেজের গুলো আর তেমনই হয়নি, মানে ও যেটা বললো আমার এরকম হয়েছে, বাংলা ইংরেজি পারতাম না, বায়োলজি আমি জাস্ট যখন দেখছি আমার পাস মার্ক হয়ে গেছে আমি আর পারবো না, আমি পরীক্ষা পাস মার্ক অ্যান্সার করে বের হয়ে গেছি, কলেজে এরকম করছিলাম। তো আর তোমার উদ্ভাসের এক্সামগুলোতে তাহলে কেমন পারফরমেন্স ছিল? উদ্ভাসে আমার মানে উদ্ভাসের পজিশন, উদ্ভাসে ফার্স্ট হয়েছিলাম, মানে উদ্ভাসে 1 থেকে 80 এর মধ্যে আমার ফ্র্যাকচার। 80-র বাইরে কখনো যাও নাই? 80-85 এরকম মনে হয় একটা আমার লোয়েস্ট ছিল, এমনি এভারেজ আমার 30-এর মধ্যে মনে হয় থাকতো। ওকে, তোমাদের ক্ষেত্রে উদ্ভাসে ধরো পিছন দিকে গেলে কত পিছনে গেছো তোমরা? আমি লোয়েস্ট গেছিলাম মেবি 17 পর্যন্ত। আচ্ছা, আর এভারেজে 1 থেকে 10, আর 2-3টাতে 14 থেকে গেছিলাম। আচ্ছা, আর এভারেজে 1 থেকে 10 এর ভিতর থাকতাম। না, ওর কনসিস্টেন্সি ইজ ভেরি হাই। রোহিতের? আমি ভাইয়া লোয়েস্ট মেবি 50। আচ্ছা, আর এমনিতে আর 2বার খারাপ হয়েছিল উইকলিতে, ওইটাতে 20 আর একবার মেবি 22 ছিল, আর বাকি সবগুলোতে টপ 10 ছিল মেবি। আচ্ছা, তো আমি নেক্সট যে কোয়েশ্চেনটা করতে চাই, যে যেমন ধরো যে লম্বা একটা সময় ধরে মানুষের কনসেপ্ট ছিল যে কোচিং করতে হলে ঢাকায় আসতে হয়, ইন জেনারেল এখনও অনেকের মধ্যে কনসেপ্ট আছে, যেখানে আমরা উদ্ভাসে অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ এখন তো আমাদের প্রায় 103টা ব্রাঞ্চ, এবং আমাদের বাইরের ব্রাঞ্চগুলো চালাতে কিন্তু আসলে অনেক বেশি আমাদের খরচ পড়ে, কারণ স্টুডেন্ট টিচারদের পেমেন্ট অনেক বেশি দিতে হয়, তাদের যাতায়াত থাকা পয়সার খরচ। বাট আমরা মেক শিওর করি যে সারা তোমরা অলরেডি জানো এটা, যে যতগুলা ক্লাস তোমরা করেছো ব্রাঞ্চে, প্রত্যেকটা ক্লাস তোমরা তো বোধহয় অলরেডি জানো, ঢাকা থেকে টিচার গিয়ে ক্লাস নিয়েছে, এবং এটা আমরা থ্রু আউট বাংলাদেশ মেনটেন করি। এটা কক্সবাজার ব্রাঞ্চ হোক, এটা সেই পঞ্চগড় ব্রাঞ্চ হোক, তার মাধ্যমে আমরা চাই যে সারা বাংলাদেশে যেখানে বসে একটা স্টুডেন্ট সার্ভিস নিক, সে যাতে বেস্ট সার্ভিস পায়। আমার মনে হয় যে সেটার একটা বড় মানে আমাদের দিক থেকে খুশি হওয়ার কারণ যে 3জন তোমরা দেখে তো ঢাকার বাইরের কলেজ, সেই সাথে তোমরা ঢাকার বাইরেই কোচিং করেছো, সো দ্যাটস ওয়াই এটা আমাদেরকে আরও বেশি কনফিডেন্স দিচ্ছে, কারণ এটাতে স্টুডেন্টদের আসলে অনেক বিশাল একটা বেনিফিট হয়। কারণ আমরা কেন এত বেশি খরচ হওয়ার পরও ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে এত এক্সপেনশনে গেছি, কারণ আমরা দেখছি ঢাকায় আসার পর প্রচুর ভালো স্টুডেন্ট জাস্ট পরিবেশের সাথে খাপ খাইতে পারে না। হ্যাঁ ভাই, যেমন ধর সারা জীবন তুমি থাকছো আব্বা আম্মার আদরের মধ্যে, খাবার দাবার নিয়ে কোনো টেনশন করা লাগে না। এখানে আসছো তুমি মেসে, এসে দেখছো আজকে বউ আসছে, কালকে বউ আসেনি, আজকে খাচ্ছ কালকে খাচ্ছ না, রান্নার যে অবস্থা তাতে থেকে ধরো কোনো রকম মানে জীবন ধারণের জন্য খাওয়া, তারপরে পানির সমস্যা থাকে। অনেক স্টুডেন্ট এই জীবনে আমি অনেক স্টুডেন্ট পাইছি জন্ডিস হয়ে ধরো মাঝখানে, জন্ডিস হওয়া মানে তো বুঝতেছো 2-3 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত নাই, 1 মাস নাই হওয়া মানে কিন্তু তুমি আর ভর্তি পরীক্ষার গ্যাপ পড়বে, এটা ফিল আপ করা আসলে নিয়ারলি ইম্পসিবল, লোটা নষ্ট হয়ে যায়, আবার এক্স্যাক্টলি কনফিডেন্সও যায়। স্টিল এখনো অনেক লোক তাও মনে করে যে ভাই ঢাকায় আসতে হবে, ফার্মগেট ব্রাঞ্চে বা এরকম কোনো একটা ব্রাঞ্চের নাম বলে যেখানে ক্লাস করতে হবে। তো তোমরা যে ডিসিশন নিলা যে না কোচিংও তোমরা ঢাকার বাইরেই করবা, তখন এই ডিসিশন নেওয়া কি ডিফিকাল্ট ছিল, নাকি এই জিনিসগুলো জানা ছিল তোমাদের, নাকি তোমরা জাস্ট কিভাবে ডিসিশনটা নিয়েছো? আমার জানা ছিল প্রথমে, যে মানে আমার কখনোই এই ধারণাটা ছিল না যে ঢাকায় গিয়ে ক্লাস করতে হবে, কারণ ইন জেনারেল যদি বলি প্রায় সব ব্রাঞ্চে তো সার্ভিস মোটামুটি সেম। তো আমি শুধু ঢাকায় আসলে আমার, তুমি জানতো কেমন এটা, মানে অনেকের থেকে জিজ্ঞেস করছি, ওকে, আর মানে এটা তো নিজেও একটু জানা যায়, মানে ধারণা করা যায়। তো আমি চিন্তা করছি যে ঢাকায় যদি যাই, আমার কিছুদিন জাস্ট যাতায়াতে, এরপর আমি সবসময় যেখানে থাকছি অন্যখানে যদি আমি গিয়ে আবার স্টার্ট করি, তো আমার 1 মাসের মতো লেগে যাবে জাস্ট ওখানে ইউজ টু হইতে। তো ওইখানে তখন পড়াশোনাও হবে না, আবার আপনি যেটা বললেন অসুস্থ হয়ে যাওয়া, জন্ডিস টাইফয়েড এগুলো হয়ে গেলে আরও বেশি সময় লস। তো তখন যদি একটা গ্যাপ পড়ে, আবার কাভার আপ করা নিয়ারলি ইম্পসিবল হয়ে যাবে। তো আমি এই জন্য ভাবছি যে বাসার কাছেই করবো, বাকি আর ঝামেলা থাকবে না, পুরাটা টাইম পড়ার উপরে ইনভেস্ট করতে পারবো। ওকে, রোহিত আর তামিম বলতে পারো। আমি যদি বলতে চাই ভাইয়া, অ্যাডমিশন পিরিয়ড আসলে অনেকটা ডিফিকাল্ট, আর এই সময় ফ্যামিলির সাথে থাকাটাও ইম্পর্টেন্ট। আর ফ্যামিলি যদি খাবার দাবার সবগুলো অ্যারেঞ্জ করে রাখেন, তাহলে আমরা জাস্ট মানে পড়াশোনায় মনোযোগ দিতে পারি। সো শুধু মানে ফ্যামিলি ছেড়ে কেন যাব,
তামিমের ক্ষেত্রে আমি ভাবতাম হয়তো একসময় এরকম, বিশেষ করে আমার নটরডেমে যাওয়ার খুব ইচ্ছা ছিল, যে নটরডেমে পরীক্ষা দিব, ঢাকায় থাকবো ইন্টারের শুরু থেকে, কিন্তু ফ্যামিলি আর থাকা খাওয়া এসবের কারণে আর হয়নি আর কি, মানে রাজি হয়নি সোজা কথা। এইটা হয়নি, কিন্তু অ্যাডমিশনের সময় নতুন করে ঢাকায় আসার কোনো ইচ্ছা হয়নি। তো আমি এখন তোমাদের একটু পড়ালেখার স্টাইল সম্পর্কে জানতে চাই, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টদের যারা আমাদের দেখতেছে হয়তো জুনিয়র স্টুডেন্টরা, অভিভাবকরা, তাদের খুব ইন্টারেস্ট ভাই এরা কেমনে পড়ছে, কেমনে কি করে। সো তোমার যদি বলো তোমাদের পড়ালেখার স্টাইল কি ছিল, কেমন ছিল? যেমন ধরো কতক্ষণ পড়তা, সকালে না বিকালে পড়তা, পড়ার স্টাইল কেমন ছিল, নোট রাখতা কিনা, অথবা ধরো দাগায় পড়তা কিনা, থাকে না মানে অনেক কিছু, বা মুখস্থ কিভাবে করতা, যেটা মুখস্থ হইতো না, বোঝার পিছনে টাইম কেমন দিতা, দিজ আর দ্য থিংস। কারণ আমি রাত্রেবেলা বেশি পড়তাম, ইউজুয়ালি আমি সকালে অনেক দেরিতে উঠতাম, আর দুপুরবেলা আমার তেমন একটা পড়া হতো না। আমি মোটামুটি কলেজ যাওয়া লাগতো না, কলেজ বেশি একটা যাইতাম না, পরীক্ষা দিতে যেতাম, মানে যে সময় লাগতো সেই সময় সকালে উঠতাম, বাট এমনি ফ্রি থাকলে আমি লেটে উঠতাম। রাত্রেবেলা সেজন্য আমি মোটামুটি মাগরিবের আজানের পর থেকে শুরু করতাম, ওই সময় আমার যা পড়া, মাগরিবের আজানের পর থেকে বেলায় অলমোস্ট 3টা-4টা পর্যন্ত জেগে থাকতাম, টানা পড়তাম না, মাঝখানে দেখা যেত 1 ঘন্টা 2 ঘন্টা উঠতাম, ই করতাম, কিন্তু ওই নাইট টাইমটাই আমার পড়ার মেইনলি টাইম ছিল। আর বই আমি মানে আমার বইয়ের কোনো অবস্থা নাই, ওটা আর কেউ পড়ার মতো নাই, এত পরিমাণ দাগাইছি যে প্রথমবার এটা মনে হচ্ছে পরের বার ভুল যাইতে পারে, আরেকবার দাগাইলাম, পরের বার দেখা যাচ্ছে যে না এই অঙ্ক পারবো, ওই দাগানোটাই আবার কেটে দিতাম। আচ্ছা, এরকম করে দেখা যেত প্রত্যেকটা ম্যাথে বা অলমোস্ট সবগুলাতে আমার কিছু না কিছু মার্ক থাকতো। হ্যাঁ, যেমন এটা কিভাবে করতে হবে, পরের বার ভুলে গেলাম, আমার সলিউশন দেখে খুঁজতে অনেক টাইম লাগবে, আমি জাস্ট শর্টে লিখে রাখতাম যে এইটা হয়তো আরো ইজি ভাবে করা যায়, এভাবে দাগায় রাখতাম। আর পরবর্তীতে যখন রিভাইজ দিতাম, আমি টোটালটা কখনো রিভাইজ দিতাম না, সবসময় যেগুলো দাগানো থাকতো তার উপর বেস করে রিভাইজটা করতাম। না, এই স্টাইলের সাথে আমার স্টাইল অনেক মিলছে। আমিও যদি কোনো বই পড়ছি তো বোঝা যাবে এটা পড়ছি আর কি, কারণ আমি অনেক সময় দাগাইতাম শুধু এই কারণে, কারণ অনেক সময় হয়েছে পরের বার সেকেন্ড টাইম পড়তে এসে আমি বিলকুল ভুলে গেছি যে এটা আমি জীবনে পড়ছি কিনা। দাগ থাকলে একটু কনফিডেন্স কাজ করতো না, এটা আমি অন্তত বোধহয় পড়ছি। আর পরের দিকে এটা খুব ভালো কাজে দিত, বিশেষ করে বুয়েট লাইফে এটা অনেক কাজে দিত, মানে অনেক লম্বা লম্বা জিনিস লেখা থাকে, কি বুঝছি ওটাকে সামারি করতে 1-2 লাইন লিখে ফেলা যায়। ইট উড সেভ আ লট অফ টাইম। আর তোমার মুখস্থ করার ক্ষেত্রে ধরো অনেক জিনিস তো মুখস্থ করতে হয়, এটার জন্য তোমার টেকনিক ছিল কোনো বিশেষ কিছু? লং টাইম আসলে যে খুব ভালো মুখস্থ করে তা না, আমি সেজন্য চেষ্টা করব, ওইভাবে কখনো চেষ্টা করতাম না যে এটা একদম মাথার মধ্যে রাখবো। মুখস্থ যেগুলো 2 বার করে রিডিং পড়ে যাইতাম, দেখা যেত থাকতো 1 পাশ মুখস্থ, তারপর আবার ভুলে গেলাম, 2-3 মাস পর আবার খুলতাম, এরকম করে অল্প অল্প করে মানে হালকা ভাবে মুখস্থ রেখে রেখে যাতে এক্সাম্পল পর্যন্ত চালাতে পারি, এরকম একটা। তার চেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে তোমার মানে অ্যাপ্রোচটা কেমন ছিল? হ্যাঁ, এই কনসেপ্ট সবসময় ভালো রাখার চেষ্টা করতাম, বিশেষ করে যেমন সূত্র দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম পরে ভুলে গেলে যাবো সমস্যা নাই, কিন্তু প্রথমবার যখন শিখবো আমি বেসিক থেকে কিভাবে জিনিসটা আসছে পুরোটুক A to Z শিখবো, তারপরে জাস্ট মেইন যেগুলো লাগবে সেগুলো মনে রাখবো। কেমন মানে ধরো যে তুমি কোনো একটা কিছু বুঝতেছো না, তখন এমন কোনো অ্যাপ্রোচ ছিল যেটা দিয়ে তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করতা, বা তুমি কিভাবে বুঝতা যে কনসেপ্টটা তুমি আসলে বুঝছো কিনা? তারপর বাস মেইনলি হিসাব করতাম যে নিজের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, যে কেন হয় এগুলো সব তুমি অন্য কাউকে বুঝাইতে পারবা কিনা। হ্যাঁ, এটা। আর আরেকটা হলো যে আমার কখনো ম্যাথে বেঁধে গেছে কিনা, সেটা করলেও তো বুঝতে পারতাম যে তার মানে আমার বেসিকে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে, যে কারণে আমাকে পেঁচানো ম্যাথ দিলে আমি বেঁধে যাচ্ছি। ওকে, বাট এমনিতে কখনো কি এরকম হয়েছে যে তোমার ধরো অনেক স্টুডেন্ট হয় না যে অ্যান্সারগুলো আগে কোনো রকম দেখে নিল বা সমাধানটা আসে, মানে মোস্ট অফ দ্য টাইম কি তুমি অঙ্ক নিজের থেকে? আমি সমাধান কখনো খুলতাম না, মানে যদি একটা অঙ্ক নিয়ে বসে থাকা লাগে, এমন হয়েছে আমি একটা অঙ্ক নিয়ে জাস্ট আমি 3 ঘন্টা 4 ঘন্টা বসে রয়েছি, কিন্তু মানে সলিউশন আমার খোলাটাই পছন্দ ছিল না, না পারলে না পারবো, ভেরি গুড, বা মাথা গরম হয়ে বই বন্ধ করে রেখে দিতাম, বাট সলিউশন ভাবে খুলে দেখতে ইচ্ছা হতো না। রাইট, এক্স্যাক্টলি, এটা খুবই দারুণ অ্যাপ্রোচ। এটা কেন দারুণ অ্যাপ্রোচ? এটা আমার ওই যে শিক্ষার উদ্দেশ্য নিয়ে আগে আমি লেকচার দিতাম 1-1.5 ঘন্টার যে কোনো ওরিয়েন্টেশনে, ওখানে এই জিনিসটা আমি এক্সপ্লেন করতাম যে অনেকে প্যারেন্টসরা মানে উদ্ভাসেরও তো শুরু, এবং এখনও আমাদের কোর কনসেপ্ট কি যে বুঝে পড়তে হবে। তো কোচিং বলতেই তো মানুষ মনে করে শর্টকাটে দাগায় দেবে, তো উদ্ভাস তো ইভেন শুরু থেকে সাজেশন দেয় না, উদ্ভাসের সাজেশন বলে কিছু নাই, নোট বলে কিছু নাই, যেগুলো যেমন প্যারালাল টেক্সট, ওটা কিন্তু নোট না, মানে প্রশ্নের উত্তর না, কনসেপ্ট আরও গভীরভাবে বোঝার জন্য। তো প্যারেন্টসদের একটা জিনিস ছিল যে কি বাচ্চার কাছে সময় কেন নষ্ট করবেন, তাড়াতাড়ি ঠাস ঠাস করে অ্যান্সার লিখে দেন। আমি বলছি ভাই এটাই সময় নষ্ট। আর ও যে বললো 3 ঘন্টা আটকে ছিল, তোর মনে হবে না যে ভাই 3 ঘন্টা নষ্ট করলো কেন? আমি বলছি নষ্ট হয়নি, এইটাই সবচেয়ে ভালোভাবে কাজে লাগছে, কারণ ওই সময় ওর ব্রেনের ভিতরে যে পরিমাণ নিউরাল অ্যাক্টিভিটি হয়েছে, তার ফলে ট্রুলি ওই নতুন নতুন মানে নিউরোপ্লাস্টিসিটি বলে, ব্রেইন সোজা কথা ব্রেইন আরও মানে সবল হয়েছে, বিল্ড হয়েছে, এবং মেমোরিও ক্রিয়েট হয়েছে। কারণ একটা জিনিস তুমি অনেকক্ষণ মনে করার চেষ্টা করতেছো বা পারতেছো না, সুবিধাটা কি হয়, সাবকনশিয়াস ব্রেইন তখন এটা নিয়ে নেয়, দায়িত্ব নিয়ে নেয়। ফলে তুমি ইভেন ঘুমায় আসছো, সাবকনশিয়াস ব্রেইন স্টিল ওয়ার্কিং অন দিস, কারণ ও জানে যে এটা আটকায় গেছে, ও তো আমার হেল্প করতে চায়, বিকজ আই এম ইন ক্রাইসিস।
ভাই এইটার মানে আমি পাইছি আর কি এটার এক্সাম্পল। দেখা যেত মানে কোনো কোয়েশ্চেন মানে প্রথম করতে পারতেছি না, তারপর কালকে এসে আবার ট্রাই করতেছি, তখন দেখা যাচ্ছে হয়ে গেছে। সাবকনশিয়াস ব্রেন অলরেডি রেজাল্ট বানায় ফেলছে এটা। গুড, ভেরি গুড। তো তামিম একটা শুনলাম, রোহিতেরটা এখন শুনি, তোমার পড়ালেখা ও যেগুলো বললো প্লাস আরো যা বলতে চাও। ভাইয়া মেইনলি আমি টেক্সট বুক বেশি ফোকাস করে পড়তাম, আর আমি নিজ থেকেই পড়াশোনা করতাম, কোথা থেকে আসছে বা ডেরাইভেশনগুলো আমি খুব ভালোভাবে বুঝতাম আর কি, তাই ম্যাথ করতে কোনো সমস্যা হইতো না। আর ভাই আমিও তামিমের মতো ওই যে মানে সলিউশন দেখতাম না, যদি কোনো কোয়েশ্চেনে আটকে গেছি আমিও বারবার নিজ থেকে চেষ্টা করতাম। আর যেহেতু ওই তো ভাইয়া রেখে দিতাম, তারপর পরের দিন আবার ট্রাই করতাম, সো এইরকম যাইতো। আর দেখা যেত যে যদি পারতেছি না তাহলে ইভেনচুয়ালি আমি সলিউশন দেখে নিতাম আর কি, বাট এমন না যে পারতেছি না জাস্ট সলিউশন দেখে নিচ্ছি, এটা এভাবে না ভাইয়া। ওকে, এরকম। বাট অনেকের ক্ষেত্রে হয় না যে বলে যে ভাই এই যেরকম অঙ্ক আটকায় গেছি, এটা নিয়ে 2-3 ঘন্টা আমি চিন্তা করব, ভাই এত সময় কোথায়? সো এই কোশ্চেনটা তো করতেই পারে ভাই, এইটাই তো ইম্পর্টেন্ট আসলে, কারণ আমরা যে এক্সামগুলো দিব, যেমন বুয়েটের এক্সামের কথাই যদি আমি নেই, তখন তো ভাইয়া সবগুলো কোয়েশ্চেনই যে আমার পরিচিত আসবে তেমন এরকম না, ম্যাক্সিমাম কোয়েশ্চেনে আমার অপরিচিত আসবে। সো এইগুলা মানে সলভ করার চেষ্টা তো মানে আগে থেকেই করতে হবে। আর যদি আমরা মানে নিজ থেকে চেষ্টা করি আননোন প্রবলেম, তাহলে এইটাই মানে সবচেয়ে বেনিফিট দিবে আর কি আমাদের মেইন এক্সাম, সক্ষমতা তৈরি করে। জি ভাই। হ্যাঁ, কারণ আমি দেখছি স্টুডেন্টরা ধরো যে জাস্ট সমাধান দেখতেছে, ওর কাছে প্রত্যেকটা অঙ্ক আলাদা। হ্যাঁ, নদী নৌকার অঙ্ক, এটা নদী নৌকার অঙ্ক, ও এরকম হেডলাইন দিয়ে মনে রাখে, নদীর জায়গায় দিছো জাহাজ, ও গেল ভাই এটা জাহাজের অঙ্ক তো করি। বাট দেখো যে ও যেটা বলছো ওটার সপক্ষেই বলতেছি, যে তুমি আসলে কি বেসিকটা মজবুত করার পেছনে যখন তুমি এনাফ টাইম দিচ্ছ, কনসেপ্ট বিল্ড হচ্ছে, এরপরে কিন্তু তুমি সুপার গতিতে আগাইতে পারবা, কারণ প্রত্যেকটা অঙ্কই তখন তোমার কাছে তুমি বুঝতে পারতেছো এটা কেন, এটা কোথায় কোন ফর্মুলা। কারণ তুমি ধরো এক নিউটনস ল পুরো ফিজিক্সে যেমন তোমাকে হেল্প করতেছে, ইভেন তোমার বলবিদ্যাতে হেল্প করতেছে, আর এই নিউটনস ল যদি ঠিক মতো না বোঝো, ওইখানে তুমি দ্রুত পার হয়ে গেলা, তাই দেখো তুমি প্রত্যেকটা জায়গায় গিয়ে তোমাকে কিন্তু সাফার করতে হবে। টাইম ওয়েস্ট, এটা মনে হইতো আমার যে টাইম হয়তো ওয়েস্ট হয়, কিন্তু এরপর একটা স্যাটিসফ্যাকশন আসতো যে 3 ঘন্টা বসে থেকে যখন করছি, হ্যাঁ কনফিডেন্স বিল্ড হয়, স্যাটিসফ্যাকশনটা ওই টাইম ওয়েস্টের চেয়ে বেশি, যে নিজে থেকে পারছি। স্যাটিসফ্যাকশন তো আছেই, আমি বলবো যে কনফিডেন্স বিল্ড হয় যে আমি একটা জিনিস সেটা আমি পারছি, এটা আমি করছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস ভাইয়া মানে নিজেই মানে নিজের একটা ওয়ে তৈরি করা যায়, যেমন ম্যাথগুলা বইয়ে এরকম আছে, এই সূত্র এইভাবে সলভ করা লাগে, বাট যখন বেসিকটা মানে খুবই স্ট্রং থাকে, তো মানে আমাদের নিজেরই আলাদা ওয়ে হয়ে যায় যে এইভাবে আমি এই কোয়েশ্চেনটা সলভ করবো। আর এইটা দেখা যায় যে মানে যে প্রচলিত যে ওয়েটা আছে এইটা থেকে আরো বেশি বেটার, আরো স্পিডে সলভ করা যায়। রাইট, মানে অনেক রকম যদি টুলস আমার হাতে থাকে, তাহলে যে কোনো প্রবলেম তো আমি এইটা না এটা আমি জানি, যে যেমন আমি দেখছি এই যে যারা দেখে দেখে সমাধান দেখে, ধরো কোনো একটা অঙ্ক দূরত্ব সরণ এইসব a=ut+12 এটা দিয়ে গাইডে সমাধান করা, ওর মাথায় ঢুকছে যেটা a=ut+12 ছাড়া হবে না, এবং কষ্ট করে সে মনে রাখতেছে এই অঙ্কের জন্য এইটা, হোয়ারএস তুমি কিন্তু এইটাই দিয়ে করতে হবে নেসেসারি না, ইউ ক্যান অ্যাপ্রোচ দ্য প্রবলেম ইন লট অফ আদার ওয়েজ। তো ওই কনফিডেন্সগুলো তাদের গ্রো করে না, তাদের জন্য পড়ালেখা আসলে অনেক ডিফিকাল্ট হয়। আমি এই এক্সাম্পলটা এইভাবে দিতে চাই যে কোনো একটা বিল্ডিং ধরো 20 তলা, এই 20 তলা বিল্ডিং বানানোর যে প্রসেস ধরো 4-5 বছর, এর মধ্যে 2 বছর দেখবা যে বিল্ডিং দেখাই যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কাজকর্ম হচ্ছে কোথায়? মাটির নিচে, ফাউন্ডেশন, ততক্ষণ কিন্তু ভিজিবিলিটি নাই। বাট এই ফাউন্ডেশনের যে যত টাইম দিচ্ছে দেন সে তত উঁচা বিল্ডিং এরপর বিল্ড করতে পারবে। এখন কেউ ফাউন্ডেশন ছাড়াই দ্রুত বিল্ডিং যদি বানায়, যে ভাই কি এরা ইনএফিশিয়েন্ট, 2 বছরে দেখেন বিল্ডিংয়ের কোনো হদিস নাই, আমাকে দেন আমি আপনার 2 মাসের মধ্যে 2 তলা বানাই দিই, দেন ফাউন্ডেশন বাদে 2 মাসে 2 তলা বানাইলো। আমি বললাম ভাই 2 তলা না, তো আমার 20 তলা লাগবে। ও যদি 20 তলা বানায়, বিল্ডিং কি টিকবে? ভেঙে যাবে, তাই না? ফাউন্ডেশন ছাড়া আইদার তুমি বড় বিল্ডিং করতে পারবাই না, আর বড় বিল্ডিং করতে হলে উল্টা কথা ভাবে বললে ফাউন্ডেশন লাগবে। ফলে পড়ালেখাতে এই জিনিসটা প্রচুর স্টুডেন্ট বুঝতে চায় না, প্যারেন্টসরা বুঝতে চায় না। কিন্তু তোমার ফাউন্ডেশন মানে কনসেপ্ট বিল্ড আপের পেছনে যে টাইম, ওই সময় দেখা যাচ্ছে ভাই কই টাইম তো আউটপুট দেখা যাচ্ছে না, কই এখন তো 20টা অঙ্ক, ও তো 20টা অঙ্ক করে ফেলছে, এ তো 3 ঘন্টা ধরে বসেই আছে, কিন্তু বুঝতেছে না যে ও পরে 200 অঙ্ক এফোর্টলেসলি সলভ করবে, আর ওকে 21 নম্বর অঙ্ক দিলে ওইটা ওকে আবার নতুন করে শিখতে হবে। যাক, দুজন থেকে আমরা খুব ক্লিয়ার একটা পিকচার পেলাম। আর তোমার পড়ালেখার টাইমিং এর বিষয়টা কেমন ছিল, দিন রাত বা এরকম? ভাই আমি আসলে মেইনলি পড়াশোনাতেই থাকতাম আর কি। আচ্ছা, গুড, মানে বেশি সময় আমি পড়াশোনাতেই ব্যয় করছি। আর আমার ফুফুর বাসায় থাকতাম তো, আর উনি একটু স্ট্রিক্ট ছিলেন, বেশি বাইরে যেতে দিতেন না, আর সেই জন্য আমার বাইরে কোনো ফ্রেন্ডও ছিল না। সো কেউ এরকম বলতো না যে চলে আয় আড্ডা দেয় এরকম, মানে আমার ফ্রেন্ডও ছিল না।
তেমন ক্লোজ। সো সারাদিন বসে বাসায় থাকতাম, আর আমি ভাবতাম যে কোনো কিছু যদি না করি তাহলে তো টাইমটা ওয়েস্ট হবে, তাহলে পড়াশোনা করি। সো এইভাবে পড়াশোনা করতাম। আর ভাইয়া মানে সবসময় যে পড়াশোনা করছি এমন না, মাঝে মাঝে ফোনও ইউজ করছি, মুভি টুভি এগুলোও দেখছি আর কি। ওকে, তোফায়েল তোমার? ওরা যেরকম বললো আমারও মোটামুটি সেম। ও যেটা বলছে যে বই দাগানোর কথা, আমার বায়োলজি আর ম্যাথের ক্ষেত্রে সেম অবস্থা হয়েছে যে বই দেখে বোঝা যাবে না এটা কিসের বই। আর ফিজিক্স আর কেমিস্ট্রি এত একটা মানে বই থেকে পড়িনি, আমি অন্য ম্যাটেরিয়ালস ইউজ করছি। আর ওরা যেটা বলছে যে মানে একটা প্রবলেম যখন সলভ করবো আমি নিজে আগে সলিউশনটা না দেখা, আমিও সেমভাবে করতাম। দেখা গেছে একটা ম্যাথ নিয়ে আমি 2-3 ঘন্টা বসে রয়েছি কিন্তু আমি সলিউশন দেখিনি, একদম না পারতে সলিউশন দেখতাম। এবং যখন দেখতাম আমি মানে ওরা দেখতাম যে অনেক ডিফিকাল্ট একটা ওয়েতে সলভ করছে, অনেক বড় হাবিজাবি হয়ে গেছে। তো আমি ট্রাই করতাম যে এটা ভিন্ন 2-3 রকম ওয়েতে সলভ করা যায় কিনা, ওইটা নিয়ে আমি আরও বসে থাকতাম অনেকক্ষণ। তো দেখা যেত বেশিরভাগ সময় পারছি অন্যান্য ওয়েতে সলভ করতে, এবং ওইগুলা আরও বেশি এফিশিয়েন্ট হয়েছে। তো আমি পরে নিজের বানানো ওয়েটা দিয়ে সলভ করতাম, আর কারণ বইয়েরটার চেয়ে ওইটা বেশি এফিশিয়েন্ট লাগতো আমার কাছে। আর আমি একটা মিথ বাস্ট করতে চাই, কারণ অনেকের মনে হয় যে সোশ্যাল মিডিয়া ইউজ করলে বা ফোন ইউজ করলে পড়ালেখায় বেশি হ্যাম্পার হবে। আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ অ্যাক্টিভ ছিলাম, আমি কখনো সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করি নাই। আমি পড়াশোনার পাশাপাশি সব কিছুই চালাইতাম, খেলাধুলা, মুভি দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলো আমি সবই করতাম। এবং পাশাপাশি পড়ালেখাটাও আমি চালাই রাখতাম আর কি। আমি একাডেমিকে সবচেয়ে বেশি এফোর্ট দিছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, অ্যান্ড অ্যাডমিশনে এই জন্য আমার কাছে প্রেশারটা একটু কম মনে হয়েছে। দেখা আমি তো শুনছি তোমার একটা সামারি আমাকে দিছিল, তুমি ফার্স্ট ইয়ারেই নাকি পুরো সেকেন্ড ইয়ারে সব শেষ করে ফেলছিলা এরকম? মোটামুটি সেকেন্ড ইয়ারের শুরুতে মানে কিছু জিনিস বাদ ছিল, ওগুলা সেকেন্ড ইয়ারের শুরুর দিকে কভার করছি, আর এছাড়া ফার্স্ট ইয়ারে মোটামুটি সব শেষ করছি আমি। এই জন্য আমার কাছে প্রেশারটা একটু কম মনে হয়েছে। কারণ অন্যদিকে দেখা যায় যারা অ্যাডমিশন টাইমে 15 ঘন্টা পড়ে, আমার অত বেশি পড়া লাগে না, আমি অ্যাভারেজে ডেইলি 8 ঘন্টার মতো পড়তাম। তো 8 ঘন্টার মতো পড়লেও দেখা যেত আমার কাছে আরও 2-3 ঘন্টা খেলাধুলা বা বাইরে আড্ডা দেওয়ার জন্য থাকে আর কি। তো আমি ওই টাইমগুলা বাইরে খেলতাম, আড্ডা দিতাম, এরকম করতাম। আর সোশ্যাল মিডিয়াতে আমি অলওয়েজ অ্যাক্টিভ ছিলাম, মানে ফোনও চালাইতাম। কিন্তু দেখা যায় কি অনেকে হয় যে 1 ঘন্টা পড়ালেখা করছে, এরপর ফোনটা ধরছে, এখানে 2-3 ঘন্টা ওয়েস্ট করে ফেলছে, খবর থাকে না। তো আমি ওইটা একটু কন্ট্রোল করতাম যে আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ালেখা করছি, এরপর আমি ফোন বা ল্যাপটপ হাতে নিতাম। আমি চিন্তা করতাম যে আমি 5 মিনিট বা 10 মিনিট ইউজ করবো, এরপর আমি রেখে দিব। 10 মিনিট পরে রেখে দিতে পারতাম? জি। আচ্ছা, কাজে আমি ডিসক্লেমার দিই এবার, তোমার এই মিথ বাস্টিং থেকে পোলাপান আবার যে হ্যাঁ মানে এটা নিজে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, আমিও এরকম সোশ্যাল মিডিয়া সবসময় আমার অ্যাডমিশন টাইমেও কোনোদিন আমার 4 ঘন্টার নিচে মনে হয় স্ক্রিন টাইম ছিল না ফোনে, 4 থেকে 5 ঘন্টা। তবে এটা সত্যি আমি ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ থাকতাম, কিন্তু অ্যাডমিশনের টাইমে এসে মানে এইচএসসি পরীক্ষার পরে তখন আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। কিন্তু তারপরে ইউটিউব বা মুভি দেখা এইসবে টাইম নষ্ট হতো, এসব অনেক করছি। তবে সিলেবাসটা আমি কখনো আগে ট্রাই করিনি। আমি সবসময় ট্রাই করতাম যে আমার যেই সময় যেটা পড়ার, যে সময় যেটা সিলেবাস সেই সময় সেটা করবো। আমি অ্যাডমিশনেরটাও কখনো আগে প্রিপারেশন নেইনি। আমার টার্গেট থাকতো যেই সময় করতেছি সেটা আমি ভালোভাবে করবো, সেটা 100% করবো। এমনও হয়েছে যে আমার এইচএসসি পরীক্ষা চলে আসছে অথচ আমার সিলেবাস কমপ্লিট হয়নি, কিন্তু যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো আমার 100% থাকতো, সেগুলো নিয়ে কনফিডেন্ট থাকতাম যেগুলো সব পারবো। ওকে, হ্যাঁ তুমি যেটা বলতেছিলা তোমার বাকি অংশ। হ্যাঁ, আর আমি মানে পড়াশোনার টাইম টেবিলটা তুমি ওই পর্যন্ত বলছিলা যে তুমি যদি ধরো যে 5 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়াতে ঢুকছো, 5 মিনিটের মধ্যেই বের হয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি ধরো 4 মিনিট 55 সেকেন্ডে স্ক্রল করতে গিয়ে এমন ইন্টারেস্টিং কিছু চলে আসলো, তখন কি করতে? আসলে না, এটা আসলে আসে না, কারণ আমার মাথায় যদি থাকে যে আমার পড়ালেখাটা ফার্স্ট প্রায়োরিটি, তাহলে সেকেন্ড আর কিছু এত একটা ইন্টারেস্টিং লাগে না। তো আমি সবসময় মাথায় রাখতাম যে আমার পড়ালেখাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, আর বাকি এটা একটু মানে ব্রেনকে রিল্যাক্স করার জন্য আর কি। তো আমি যখন ফোন ধরতাম মানে আমার মাথায় রাখতাম 5-10 মিনিট পর রেখে দিব, এরপর মানে 5-10 মিনিট র্যান্ডম কিছু স্ক্রল করতাম বা বন্ধুদের সাথে টেক্সটিং করতাম, এরপর আমি রেখে দিতাম। মানে এত ইন্টারেস্টিং কিছু মনে হইতো না, আর মনে হইলেও আমি রেখে দিতাম, বলতাম যে দরকার নেই, এটার চেয়ে বেশি ইন্টারেস্টিং পড়ালেখা। আর আমি পড়ালেখাটা মানে একটা শিডিউল ওয়াইজ ভাগ করে নিয়েছিলাম যে সকালে একটা টাইম, বিকালে, রাতে একটা টাইম। দেখা যেত যে মানে অ্যাডমিশন টাইমে যদি বলি, আমি সকালের দিকে মেবি 8টা-9টার দিকে উঠতাম, এরপর অনলাইনে 2-3টা এক্সাম থাকতো, উদ্ভাসে প্র্যাকটিস এক্সাম থাকতো কয়েকটা, সেগুলো আমি দিতাম। এরপর অফলাইনে এক্সাম দিতে যাইতাম 10টা বা 12টার ব্যাচে, তখন এক্সাম দিয়ে আসতাম, এরপর কিছুক্ষণ রেস্ট নিতাম, ঘুমাইতাম বা বন্ধুদের সাথে খেলতে বেরোতাম বা আড্ডা দিতাম। এরপর সন্ধ্যার দিকে এসে এরপর আবার একটানা পড়তাম। তখনও মাঝখান দিয়ে যেটা বললাম যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ার পর 5-10 মিনিটের ব্রেক নেওয়া, ওইটা নিতাম।
এরপর রাত মাঝে মধ্যে 1:30 2টা বাজতো, বেশিরভাগ সময় এরকম ছিল 1টা থেকে 2টা পর্যন্ত। এরপর আমি ঘুমিয়ে যেতাম, আবার 8টার দিকে উঠতাম। আমি ঘুমটা একটু কমায় রাখছিলাম অ্যাডমিশন টাইমে। আর পড়াশোনার বাট ক্ষেত্রে সেটা দরকার কি ছিল? তোমার তো ধরো 8-10 ঘন্টা পড়লে যেহেতু মোটামুটি হয়ে যেত, তাহলে ঘুম কম রাখার দরকার কি ছিল? কারণ মানে দেখা যায় যে ঘুম যদি মানে কম না, ধরেন 6 ঘন্টা অনেকে কম বলে আর কি, ও আচ্ছা। অনেকের ক্ষেত্রে 12 ঘন্টা না ঘুমাইলে হয় না। ও না, একজন না, থেকে ওটা- জিজ্ঞেস করলাম, that's ওইটা too একদম much। extreme। মানে 6 ঘন্টা অন্তত হ্যাঁ, ঘুমাইছো? 5-6 ঘন্টা আমি বেয়ার মিনিমাম ঘুমাইতাম। আর কারণ দেখা যায় এর থেকে বেশি ঘুমাইলে আমি মানে পড়াশোনা ছাড়া যে কাজগুলো আছে এগুলোতে টাইম দিতে পারবো না। কারণ জাস্ট পড়াশোনাই তো লাইফ না, বাকি আরো কাজ আছে মানুষের। আর পড়াশোনার ক্ষেত্রে আমি অ্যাপ্রোচটা রাখতাম যে সবসময় আমি বেসিক থেকে শুরু করব। কারণ অনেকে দেখা যায় যে কি ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো থাকে বা সাবজেক্টগুলো, এগুলোতে জাস্ট সূত্র মুখস্থ করে এবং লাস্টে দিয়ে অ্যাপ্লিকেশনটা পারে না। তো আমি সূত্রগুলোর ক্ষেত্রে দেখতাম যে সূত্রগুলো আসছে কই থেকে, আমি ডেরিভেশনগুলো দেখতাম, এরপর নিজে একবার প্র্যাকটিস করতাম ডেরিভেশনটা যখন নিজে প্র্যাকটিস করতাম তখন আমি আর মানে মাথায় থাকতো যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে। বা অনেক সময় কোয়েশ্চেনে ভ্যারিয়েবলগুলো উলট পালট করে দেয়, যেমন আপনি বললেন যে এস এর জায়গায় যদি ডি দিয়ে দেয়, মানে স্টুডেন্ট বুঝে না যে মুখস্থ করছে, ওইটাই আমি মানে নিজের থেকে ডেরিভেশনটা প্র্যাকটিস করতাম, তাহলে আমার মাথায় থাকতো যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে। আর নিজের সলিউশন দেখলে যেটা হয় যে আমি একটা ম্যাথ করতেছি, এটা আমি পারলাম না, আমি সলিউশনটা দেখলাম, তাহলে এটা কাইন্ড অফ মুখস্থ হয়ে যায়। কারণ পরবর্তীতে সে অন্য কোনো অ্যাপ্রোচ আর চিন্তা করতে পারবে না, তার মাথায় ঘুরে ফিরে সেই অ্যাপ্রোচটাই আসবে। তো সেম ধরনের অন্য কোনো প্রবলেম একটু ঘুরাই দিলে তার মাথায় আর আসবে না। আমি চেষ্টা করতাম যে নিজের থেকে সলভ করার, সলিউশনটা আমি অ্যাভয়েড করতাম বেশিরভাগ সময়। না, গুড, মাশাআল্লাহ। না, আলহামদুলিল্লাহ, এইসব জায়গায় তোমাদের স্টাইল অ্যাপ্রোচ মোটামুটি এক জায়গায় চলে আসছে, বেসিক বুঝে বুঝে করা, ফাউন্ডেশনটাকে স্ট্রং করা। বাট স্টাইলের জায়গাটাতে অলরেডি দর্শকরা শুনতে পেয়েছে স্টাইলের জায়গায় ভিন্নতা থাকে, তাই না? যেমন ধরো তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করছো, বা ও হয়তো ডিক্টিভেট করছে, ও হয়তো করে নাই, ইট ডিপেন্ড অন মানে দ্য পারসন, নিজের উপর ডিপেন্ড করে এটা। কারণ হচ্ছে যে কেউ যদি হয় যে তার ওই নিজের উপর সেলফ কন্ট্রোল, মানে তোফায়েলের ক্ষেত্রে যেটা খুব অবভিয়াস, হি হ্যাজ এ ভেরি গুড সেলফ কন্ট্রোল, তার কনসিস্টেন্সি, যে কারণে দেখা যাচ্ছে ভাই এটা তার জন্য বিষয় না, ঢুকছি 5 মিনিটের মধ্যে বেরোয় আসবো। বাট এইটাই আবার মোস্ট অফ দ্য স্টুডেন্টের জন্য কাজ করবে না, বিকজ ওর ওই কন্ট্রোলই নাই, ও একবার ঢুকছে তো আর বের হওয়ার তার মানে সুযোগ নেই। তো এই জন্য এখান থেকে আসলে অ্যাপ্রোচ যার যার মতো তার ডিজাইন করার বিষয়। বাট ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে যদি মানুষ কনসেপ্ট ক্লিয়ার না করে, তার জন্য আসলে ট্রুলি অ্যাচিভার হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এটা হচ্ছে একটা বড় জিনিস আমরা এখান থেকে শুনলাম। আরেকটা জিনিস আমি তোমাদের পড়ালেখার স্টাইলের মধ্যে একটা প্রচলিত কথা, যে মানে সেম সাবজেক্ট নাকি প্যারালালি একাধিক সাবজেক্ট আছে না, কেউ কেউ যে ভাই আজকের দিন ধরছি ফিজিক্স, তো ফিজিক্স, আর কেউ আছে না ভাই একটু ফিজিক্স পড়ার পর আমার অস্থির লাগতেছে, তারপর একটু কেমিস্ট্রি পড়বো, আবার একটু মানে বারবার একটু চেঞ্জ করা। তো তোমাদের ক্ষেত্রে কার কোনটা ইয়ে ছিল অ্যাপ্রোচ? আমি দুইভাবে অ্যাপ্রোচ করতাম, মানে এটা তো মুডের উপর ডিপেন্ড করে। ধরেন আমার আজকে মন চাইছে আমি জাস্ট ম্যাথ পড়বো, তো আমি ওই দিন সারাদিনই ম্যাথ পড়তাম। আর অন্য কোনো দিন যদি এক্সাম থাকতো, কোনো এক্সামের সিলেবাসের যদি মানে সব সাবজেক্ট একসাথে থাকে, তখন আমি এর আগের দিন মানে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সেটা তুমি বাধ্য। হ্যাঁ, এছাড়াও মানে যদি কোনো দিন মন চায়, মানে এটা পুরোপুরি আমার নিজের উপর ডিপেন্ড করে। মানে আমি অনেক দিন মানে জাস্ট এক সাবজেক্টই পড়ছি, আবার অনেক দিন মানে সবগুলো প্যারালালিও পড়ছি। দুইটাই তোমার কাছে ইফেক্টিভ ছিল? জি। ইয়া রোহিতা এবং ইয়া তামিমের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে ভাইয়া আমার সেম সাবজেক্ট না, বাট সেম চ্যাপ্টার। মানে আমি যদি ম্যাথের একটা চ্যাপ্টার ধরি, তাহলে ওই চ্যাপ্টার শেষ করেই অন্য চ্যাপ্টার ধরছি আর কি। আর আমি একসাথে মানে সেম সাবজেক্ট বারবার পড়তে পারতাম না, মানে একসাথে যে সম্পূর্ণ ম্যাথ করব, ম্যাথ ফার্স্ট পেপার শেষ করে ফেলবো, এরকম না। ম্যাথের একটা চ্যাপ্টার করছি, তারপর কেমিস্ট্রির আরেকটা চ্যাপ্টার, তারপর হচ্ছে ফিজিক্সের আরেকটা চ্যাপ্টার, এইরকম। একই দিনে? একই দিনে না, ম্যাথের একটা চ্যাপ্টার কমপ্লিটলি শেষ হওয়ার পর তারপর হচ্ছে ফিজিক্সের শেষ হতে সেটা 1-2 দিন 3 দিন এরকম লাগতে পারে, যতদিন লাগে। তার মানে তো তুমি ধরো প্যারালাল না, সিরিজেই তাহলে বলা যায় যে একটা শেষ করে তুমি আরেকটাতে গেছো। আমার ওরকম সিরিজে একটা চ্যাপ্টার ধরলে, যে সাবজেক্টের একটা চ্যাপ্টার ধরলে সেই চ্যাপ্টারটা শেষ করে তারপর অন্য চ্যাপ্টার ধরবো। তবে এটা 90-95% টাইম এমন হতো। তবে 2-1 সময় হতো যেটা বললাম, যে কোনো একটা প্রবলেম ধরছি, হ্যাঁ আমি 1 ঘন্টা ধরে করতে পারতেছি না, তখন আমার মানে হচ্ছে যে এটা হয়তো এখন আমার আর মাথায় আসবে না, তখন আমি ওটা স্কিপ করে অন্য কোনো সাবজেক্টের একটা চ্যাপ্টার করে তারপর আবার ওইটাই ব্যাক করতাম। রাইট। তবে এই ক্ষেত্রে তোমাদের এখানে যে জিনিসটা মোটামুটি কমন পাওয়া গেল, যে যেটা তোমরা ধরছো লম্বা সময় ধরে একটার পেছনে যে টাইম দেওয়াটা, এটার জন্য খুব একটা ভালো থিওরি আছে, এটা কেন কাজ করে ভালো, ফ্লো স্টেট বলে, ফ্লো, FLOW, এই নামে একটা বই আছে যেটার ভিতরে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে সার্টেন একটা টাইম মানুষ যখন একটা কিছুর ভেতরে থাকে তখন সে ফ্লো স্টেটে চলে যায়। ফ্লো স্টেট মানে হচ্ছে যে ওটা তখন হচ্ছে অটো ফাংশনে চলে যায়, ব্রেইন তখন এমন
মানে ব্রেন তখন একটা সাবকনশিয়াস লেয়ারের এমন একটা জায়গায় যায় যেটা কাইন্ড অফ হোল ব্রেন তখন অ্যাক্টিভেটেড অ্যান্ড ফোকাসড হয়ে যায়। তখন তুমি ওই স্টেটে যা সলভ করতে পারবা, যেটা তুমি যা ধরো একটু পর পর তুমি চেঞ্জ করতেছো, তখন তুমি পারবা না, ওই স্টেটেই যাইতে পারবা না। ওই স্টেটে যাইতে এটা ইট টেকস সাম টাইম। সো সেটাও তোমাদের স্টাইল থেকে মোটামুটি বের হয়ে আসছে। মোস্টলি তোমরা যে গেছো ফ্লো স্টেটটা, হ্যাঁ এটাকে ফ্লো স্টেট বলে। ফ্লো স্টেট তোমরা চাইলে আরো ঘাটতে পারো ভালো মতো, কারণ প্রচুর স্টুডেন্ট হচ্ছে এই বেসিকগুলো জানে না। না জানার ফলে নট অনলি ফর স্টাডি, মানে যে কোনো ইন ডেপথ কাজ করতে হলে ফ্লো স্টেট লাগে। এবং ফ্লো স্টেটে যাওয়ার জন্য তখন ডিস্টারবেন্স ফ্রি হওয়াটা তখন জরুরি হয়, কারণ যত তুমি বারবার হবা, ডিস্টার্বড হবা অনেক কিছু দিয়ে, তোমার ওই ফ্লো স্টেটে যাওয়ার রাস্তাটা আটকায় গেল। ইটস লাইক এ স্পিড ব্রেকার। স্পিড উঠাচ্ছ, স্পিড ব্রেকার তো মাত্র এইটুকু জায়গা, 1 ফিট জায়গা, বাট ও পুরো স্পিডটা খেয়ে দিচ্ছে। সাইড উঠে গেছিল, হ্যাঁ ঠেস করে তুমি 10-এ নামে আনলা, আবার স্পিড উঠাইতে অনেক সময় লেগে যায়। যাই হোক, আরেকটা বিষয় একটু জানতে চাই, স্কুল কলেজের যে ভূমিকা, এইটা কত বড় তোমরা মনে করো? এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হতে পারে, কন্ট্রোভার্সিয়াল অ্যান্সার হতে পারে। স্কুল কলেজের ভূমিকা আসলে আছে, কিন্তু যদি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বলি, সরকারি কলেজে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসগুলো একটু ডিলে হয় বা মাঝে মধ্যে ঠিকঠাক মতো হয় না, আর সরকারি কলেজগুলোতে স্টুডেন্টরাও এত বেশি অ্যাটেন্ড করে না। আমি পার্সোনালি বললে আমি কলেজে তেমন একটা যাই নাই, কারণ আমার বাসা থেকে কলেজের ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। তো দেখা যেত যে আমি যদি যাই কলেজে রেগুলারলি, আমার ডেইলি 3 থেকে 4 ঘন্টা যাতায়াতে ওয়েস্ট হয়ে যাবে। সেটা যদি আমি পড়ায় ইনভেস্ট করতে পারি তাহলে তো অনেক বেশি বেনিফিট পাবো। আমি কলেজে এত একটা যাইতাম না, কিন্তু যদি কলেজে ক্লাস হয় আর কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকে তাহলে আমি বলবো এটা মানে অনেক বেশি ইফেক্টিভ হবে। বাট তোমার ক্ষেত্রে যেমন ধরো বাংলাদেশে যেমন ধরো সবাই মোটামুটি নর্ডেম কলেজ অথবা আরো একটা কলেজ আছে না, ঢাকা কলেজ, এদেরকে মনে করে যে এইখানে পড়লে যেমন অনেক ভালো শেখা যাবে, জানা যাবে। তো তোমার ক্ষেত্রে কিভাবে কনফিডেন্স কাজ করছে যে তোমার নর্ডেমে যাওয়া লাগবে না, মানে চিটাগাঙ্গে তুমি থেকে যাবা, ইভেন এটা সরকারি কলেজ? আমি ভাবছি যে মানে আমার সবসময় এই ধারণাটা ছিল যে আরেকজন তো আমাকে মানে পুশ করতে পারবে না, আমার নিজেকে মোটিভেট করা লাগবে। তা আমি সেলফ লার্নিং, সেলফ মোটিভেশনে বেশি বিলিভ করি। আমি চিন্তা করছি যে ওরা মানে ওইখানে যে বেনিফিট পাবে, আমি এখানে নিজের থেকে এফোর্ট দিয়ে ওদের চেয়ে বেশি রেজাল্ট করতে পারি কিনা আমি দেখি। সো এই কনফিডেন্সের পেছনে তোমার কারণ কি ছিল? তোমার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, বিকজ যেহেতু তুমি টানা ফার্স্ট হয়েছো, সো ইউ হ্যাড দ্য কনফিডেন্স যে পারবো না কেন। এটাও মোটামুটি একটা ভূমিকা রাখছে এবং নিজের একটা সেলফ কনফিডেন্স। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। প্রচুর স্টুডেন্ট আছে যারা বলে যে ভাই রেজাল্ট বিষয় না, ক্যারিয়ারে একটা স্কিল ডেভেলপ করে কিছু একটা করে ফেলবো। বাট আমি একসময় এরকম মনে করতাম, কিন্তু একটা সার্টেন টাইমে গিয়ে দেখছি, দেয়ার কুড বি সাম এক্সেপশনস, সার্টেন টাইমে গিয়ে দেখছি যে যারা লাইফে অ্যাচিভার আর্লি স্টেজে, তাদের জন্য এটা পজিটিভলি কখন কাজ করে, সেটা হলো যে লাইফে কখনো যদি তুমি খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ো, তাহলে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কুড গিভ ইউ দ্য কনফিডেন্স যে আমি তো সারা জীবন পারছি, আমি পারবো না কেন। হ্যাঁ, তো ওইটা কিন্তু খুবই কাজে দেয়। কারণ সার্টেন টাইম মানুষের কনফিডেন্স হারাই ফেলে, মনে করে যে ভাই আমার এটা তো হবে না, এই হবে না মনে করলো মানে তো কিন্তু হবে না, কারণ এটা তার অ্যাবিলিটির ঘাটতির জন্য না, তার এই মাইন্ডসেটের জন্য সে মনে করে নিচ্ছে হবে না। বাট যে টানা অনেক কিছু হওয়াইছে, আমি বলি অ্যাটলিস্ট এই কারণে হইলেও ভালো রেজাল্ট করা উচিত বা ভালো রেজাল্ট করার চেষ্টা করা উচিত। দ্যাট কুড গিভ মি কনফিডেন্স। আর ভালো রেজাল্ট কনসেপ্ট ভালো করে যদি আমি করি, জাস্ট মুখস্থ করে না, তাহলে সুবিধা হচ্ছে আমার ব্রেন ডেভেলপড হয়ে গেল, যেটা আমি যে কোনো জায়গায় এখন কাজে লাগাবো, তাই না? আমার ক্ষেত্রে মনে হয় কনফিডেন্সটার উল্টা দিক থেকে আসছে, মানে আপনি যেটা বললেন যে ফার্স্ট হয়ে গেছে সেজন্য পরে ভালো রেজাল্ট করবে, আমার আরো মনে হয়তো যে আগে খারাপ ছিলাম, সেখান থেকে আমি এইটুকু বেটার করতে পারছি, তাহলে আমি যদি কখন আবার ডাউন হই তাহলে আবার পারবো আমি বেটার করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ইয়েতে মানে রিয়েল লাইফে এই তামিমের অ্যাডভান্টেজ তোমাদের চেয়ে বেশি, এটা কি জানো? তামিমের অ্যাডভান্টেজ তোমাদের চেয়ে বেশি বা তোমার আছে কিছুটা, কারণ হচ্ছে যে লাইফে ফেইলুর হ্যান্ডেল করা এটা অনেক বড় কোয়ালিটি। প্রচুর টপাররা যারা ফার্স্ট বয়, একাডেমিক্যালি ফার্স্ট বয়, বাট দেখবা যে ইয়েতে গিয়ে মানে রিয়েল লাইফে গিয়ে তখন আর সে ওই তার পুরোনো রেকর্ড অনুসারে ইয়ে করতে পারে নাই, পারফর্ম করতে পারে নাই। ওইখানে সবচেয়ে বড় প্রবলেম সে ফেইলুর হ্যান্ডেল করা শিখে নাই, কারণ জীবনে সে কোনোদিন ডিপ্রেশনের মোডে যায়ই নাই, জীবনে সে কোনোদিন কটু কথা মানুষের সে এক্সপিরিয়েন্সই করে না। সো ঘুরে কীভাবে দাঁড়াইতে হবে ওটা কিন্তু মানে তার জন্য ডিফিকাল্ট। তো যেমন তামিমের ক্ষেত্রে হয়েছে যেটা যে ও নিচে ছিল, সেখান থেকে ফাইট করে উপরে উঠছে, ওইটার সাথে ফাইট করে উপরে উঠছে। হ্যাঁ, তো ওর ক্ষেত্রে একটা হইতে পারে যে ভাই ক্রমাগত উপরেই উঠছি, উপর থেকে আবার অনেক পড়ে গেছি, দেন আবার উঠছি, সেটা হয়নি। হ্যাঁ, সেটা হয় নাই। তো সেটা কিন্তু হওয়া দরকার আছে, হয়তো ইচ্ছা করে হওয়ানোর দরকার নাই, বাট তুমি আসলে যদি রিয়েল সিচুয়েশনে যাও ঘটনা এরকম ঘটবেই।
তো আর রোহিতের ক্ষেত্রে হ্যাঁ 6-7 একটু ডিপ আছে, বাট বেশি না, জাস্ট 6। হ্যাঁ বলো যেটা বলতে চাইছিলাম। ওই যে ভাইয়া ওইটার এক্সাম্পল হইতে পারে ওই যে বিল গেটসের, উনি নাকি মানে ওনার ক্লাসে সবচেয়ে খারাপ ছাত্র ছিলেন আর কি পড়াশোনার দিক দিয়ে, আবার এখন আর যে ওনার ক্লাসে ফার্স্ট হয়েছিল এখন ওনার মানে কাছে কাজ করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এরকম তো অনেক এক্সাম্পল আছে, বাট দে আর ব্রিলিয়ান্ট পিপল। এমন না যে দে আর ডাল, জিনিসটা হচ্ছে তার একাডেমিক জিনিস ভালো লাগতো না, একাডেমিক পড়া পড়তো না, একাডেমিক জিনিসকে কেয়ার করতো না। বাট অনেকে যদি মনে করে যে ভাই সে রবীন্দ্রনাথ স্কুল পালাইছে, রবীন্দ্রনাথ ফেল করছে, অর বিল গেটসে ড্রপ আউট হয়েছে, সো আমিও ড্রপ আউট হইলে আমিও সাকসেসফুল। নো, সে ড্রপ আউট হয়েছে কেউ হার্ভার্ড থেকে, কেউ স্ট্যানফোর্ড থেকে, তার মানে বুঝতেছো যে তার মেরিট লেভেল ওইটা। বাট জাস্ট সেই ট্র্যাডিশনাল একাডেমিক পড়ালেখাকে সে মনে করছে এর চেয়ে এনাফ ভ্যালু ক্রিয়েট হবে যদি আমি এন্টারপ্রেনারশিপে যাই। দ্যাটস ওয়াই আর কি। ভাই আমার কাছে মনে হয় যে কলেজের মানে ক্লাসগুলোতে ক্লাসমেট বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্লাসমেটে আসলে আমাদের কম্পিটিশন দেয়, রাইট। আর ভাইয়া মেনলি আমিও কলেজে যাইতাম না, কলেজের ক্লাসগুলো বেশি করা হইতো না। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আর কি আমাদের কলেজের, সো আমি ওইখানে দেখতাম যে আমাদের কলেজেরই কিছু স্টুডেন্ট ওই যে বিভিন্ন যে এক্সাম নেওয়া হয় মানে অনলাইন থেকে সারা বাংলাদেশের মধ্যে, সো ওইখানে টপ করে ফেলছে। আর আমি তো ভাইয়া ওইগুলাতে মানে ক্লাস করে কোনো প্রতিষ্ঠানের সাথেই ছিলাম না, সো আমার ওই এক্সামগুলোতেও অ্যাটেন্ড করা হইতো না। সো ওই যে ওরা টপ করছে এইটা দেখে মানে আমি মনে মনে ভাবতাম যে আমারও ওদের মতো হইতে হবে আর কি, সো আমিও আরও বেশি বেশি পড়াশোনা করতাম। সো আমি এটাই বলবো যে কলেজের যে ক্লাসমেট যারা আছে ওরা যদি মানে বিভিন্ন জায়গায় ভালো করে আর মানে একটা কম্পিটিশন মানে তৈরি করতে পারে, তাহলেই মানে এইটাই ভাইয়া মানে কলেজের বেনিফিটটা। ওকে, মানে দ্য কম্পিটিটিভ এনভায়রনমেন্ট যদি কলেজ ক্রিয়েট করতে পারে। আর ইয়া তামিমের ক্ষেত্রে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কলেজের থেকে ক্লাসমেটটা বেশি ইম্পর্টেন্ট। কলেজের যেমন থাকুক সমস্যা নেই, যেমন আমি জেলা স্কুলেও বললে খুব বেশি গেছি তা না, কলেজেও তো আমি বলতে গেলে যাইনি, কিন্তু আমার ক্লাসমেটরা ফ্রেন্ডরা যারা ছিল তারা ভালো ছিল। দেখা যাচ্ছে তারাও যদি ক্লাসও না করতো কিন্তু পরীক্ষায় গিয়ে তারা ভালো করতো, সুতরাং তাদের সাথে সেই কম্পিটিশনটা টিকে থাকতো। এই কারণে ওটা ঠিক আছে। যে ধরেন মানে নটরডেম বা চিটাগং কলেজ এরকম যদি মানে একটু রিনাউন্ড কলেজের কথা বলি, ওইখানে যদি যায় দেখা যাবে যে ক্লাসমেটরা বা ক্লাস যারা আছে সবাই পড়ালেখা নিয়ে কথা বলতেছে, ফিউচারে কি করা যায় এইসব নিয়ে কথা বলতেছে। তো আমি যদি ওইরকম একটা এনভায়রনমেন্টে যাই আমিও মানে অটোমেটিক্যালি ওই ফ্লোতে চলে আসবো। কিন্তু একটু কম রিনাউন্ড কোনো কলেজে গেলে দেখা যাবে যে স্টুডেন্টরা মানে হাবিজাবি টপিক নিয়ে কথা বলতেছে, মানে এত সিরিয়াস না কেউ। হ্যাঁ, এটা বলাই হয় যে তুমি হচ্ছে তোমার ক্লোজেস্ট যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো তাদের এভারেজ। হ্যাঁ হ্যাঁ, ফলে এটা হচ্ছে এমনও হতে পারে যেমন ধরো বুয়েটে টপাররা যাচ্ছে, এবং ওইখানেও কিন্তু তোমার এই যে দুষ্ট গোলাপান থাকে যারা পড়ালেখা সিরিয়াস না, বুয়েটে চান্স পাইছে ঠিক আছে, বাট হয়তো তারপরে সে সিরিয়াসনেস ছেড়ে দিছে। ফলে তুমি যে বুয়েটে গিয়ে ওই এরকমদের সাথে মিশতে পারো এবং এদের মতো হয়ে যেতে পারো। আবার একদম যারা একদম MIT হার্ভার্ড স্ট্যানফোর্ড নিয়ে আলাপ আলোচনা করতেছে, হ্যাঁ, তারপরে পৃথিবীর কত বড় ইনোভেশন করবে এটা চিন্তা করছে, তো তাদের গ্রুপে গেলে তুমি তাদের মতো হয়ে যাবা, তাই না? আর ভাইয়া একাডেমিকে মানে যারা ঢাকার বাইরে থাকে আর কি, মানে তারা একটু পেছনেই থাকে, মানে ওদের অত মানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকে না। বাট অ্যাডমিশন পিরিয়ডে আসার পর আমাদের যে মানে কম্পিটিশনটা কিন্তু সবার সাথেই, আর উইকলি বা বিভিন্ন এক্সামগুলোর যে মানে রেজাল্টটা আসে ওইটা সেন্ট্রালি আসে। তো তখন আর মানে আমরা কম্পিটিশনটা সবার ক্ষেত্রে যখন মানে শুরু হয়ে যায়, সো আমরা আর পিছিয়ে থাকি না আর কি ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় যারা আছে। ওকে, সো আমরা এখন একটু ওয়ে ফরওয়ার্ড সামনের দিকে তাকাইতে চাই। ভবিষ্যৎ নিয়ে তোমাদের পরিকল্পনা কি? কে শুরু করবা? রোহিত শুরু করতে পারে এবার। হ্যাঁ ভাইয়া, আমি তো সিএসসি সাবজেক্ট নিয়েছি এখন, মানে আমি তো ওই সাবজেক্ট নিয়ে সিএসসি নিয়ে, হ্যাঁ হ্যাঁ ভালো কথা মনে করছো। সিএসসি চুজ করছো কিভাবে বা কেন? খারাপ বলতেছি না, জাস্ট জানতে চাচ্ছি। মেইনলি হচ্ছে মানে ফিউচারে অপরচুনিটিস বেশি। কিরকম ভাবে? এই তো সবগুলাই তো এখন ভাইয়া প্রোগ্রামিং ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সবকিছুই। যেমন যদি এআই এর কথাই বলি, এআই তো আসলে এখন সবগুলাই দখল করে নিচ্ছে। সো আমারও মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানে কাজ করার ইচ্ছা আছে, সো এইটা ভেবে আমি সিএসসি নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেটা বলতেছিলাম মানে প্ল্যান কি এআই, তারপর এরপর কি করতে চাও? আর ভাই আমি মানে ততটা বিস্তারিত এখন তো বলতে পারবো না, কারণ সিএসসি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা আমার এখনো শুরু হয় নাই। বাট ইন জেনারেল মানে ধরো এরপর কি বা হায়ার স্টাডিজে যেতে চাও, নাকি এন্টারপ্রেনারশিপে, নাকি জব, নাকি ওই ধরনের কিছু কি ভাবো নাই? আমার ইচ্ছা আছে ভাই ওই যে বড় কোনো টেক কোম্পানি আমি মানে বিল্ড করব আর কি। মাশাআল্লাহ, এন্টারপ্রেনার হবা, ভেরি গুড। এইরকম আর যদি মানে সাকসেসফুল না হই আর কি, তাহলে মানে বিকল্প অপশন হিসেবে হচ্ছে মানে বড় টেক কোম্পানিতে চাকরি করব। আচ্ছা, ওইখানেও মানে লিডার হিসেবে বা এরকম বড় কোনো, যেমন ধরো সুন্দর পিচাই অথবা সপ্তাহগুলা, হ্যাঁ মানে লিডারশিপ, একটা লিডারশিপ দুই ফর্মে হয়, একটা ম্যানেজারিয়াল ফর্মে, একটা এন্টারপ্রেনিউরিয়াল ফর্মে।
সো যে সিইও হয় ও কিন্তু বিশাল লিডার, বিকজ হি রানস এ ভেরি বিগ অর্গানাইজেশন, বাট ওর ল্যাডারটা হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি দিয়ে। আর এন্টারপ্রেনার যে সে হইতেছে একটু মোর সাহসী, একটু ফিউচার ড্রিভেন, সে হলো ভিশনারি, সে হয়তো স্টার্ট করছে, বাট এই দুইটার কম্বিনেশন ছাড়া আসলে বড় কিছু হয় না। ধরো জাস্ট এন্টারপ্রেনার আছে, বিগ ভিশন দেখতেছে আর স্টার্ট করছে, বাট হি ডাজন্ট হ্যাভ দ্য রাইট কাইন্ড অফ ম্যানেজার্স। সো দুই ওয়েতেই হইতে পারে, যে কারণ এক একজনের এক একটা কমফোর্ট জোন। যেমন যারা একটু মোর রিস্ক টেকার তাদের জন্য এন্টারপ্রেনার হওয়াটা সহজ, কিন্তু যারা মোর স্ট্রাকচার্ড এবং সেফ এনভায়রনমেন্টে প্লে করতে চায় তাদের জন্য ম্যানেজার হওয়াটা বেটার। সো এর মানুষ ভিন্ন, সো তার ওই ওয়াইজ। বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি কি বিগ ওয়েতে কন্ট্রিবিউট করতে চাচ্ছি কিনা, তাই না? কারণ তোমরা যদি বিগ কন্ট্রিবিউশন না করো তাহলে কে করবে, তাই না? তুমিও যদি 8-10টা লোকের মতো চিন্তা করো, ক্যান ইউ কুড হ্যাভ দ্য কনফিডেন্স, তোমাদের সেই কনফিডেন্স আছে এবং থাকা উচিত, রাইট? যে বাংলাদেশের সবচেয়ে মানে বড় কিছু আমাদের দ্বারা হবে, হইতে হবে। তো তুমি না হইলে তাহলে কে হবে, তাই না? আচ্ছা, তো তোফায়েলের ক্ষেত্রে আমিও মানে মোটামুটি সেম কথাই বলবো। তো আমার ইচ্ছা আছে, আমার মেনলি 3টা ইচ্ছা আছে, এআই, অটোমোবাইলস আর রোবোটিক্স। এই 3 বিষয়ে আমার কাজ করার ইচ্ছা আছে ফিউচারে, যদি গ্র্যাজুয়েশনের পর সুযোগ হয়। আর আমার নিজেরও এন্টারপ্রেনারশিপ শুরু করার ইচ্ছা আছে। আমি সোশ্যালি অ্যাক্টিভ হইতে চাই আসলে, মানে দেশের জন্য মানে বড় কিছু যদি করতে পারি আর কি, মানে কোনো একটা বড় রিফর্ম করতে চাই আমি। তো কবে থেকে? ভেরি গুড। মানে আমরা আগে তো এটা আমরা খুব কম শুনছি এন্টারপ্রেনার হইতে চায়, তো আমরা অলরেডি 2জনকে পাইলাম যে যাদের অ্যাটলিস্ট এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা আছে। ইটস গুড, রিয়েলি গুড। এন্টারপ্রেনার হওয়ার ফলে তুমি কি এনভিশন করতেছো? বিকজ তুমি এক্সপার্টাইজের জায়গা, ধরো রোবোটিক্স বলছো বা এআই বলছো, সেখান থেকে তুমি কি কোনো ধরনের প্রবলেম চিন্তা করছো? এই ধরনের প্রবলেম সলভ করতে চাও, এই ধরনের এন্টারপ্রাইজ করতে চাও, এই ধরনের কিছু? আপাতত মানে টেক রিলেটেড প্রবলেম না, মানে সোশ্যালি যে সকল প্রবলেম থাকে এগুলা নিয়ে। প্রবলেমগুলো সোশ্যাল প্রবলেমই। টেক হচ্ছে একটা মিডিয়াম যেটা দিয়ে সলভ করা হয়। টেক ইটসেলফ তো কোনো সমাধানের বিষয় না, টেক হচ্ছে একটা ওয়ে বা টুলস। ওরকম কোনো প্রবলেম কি তোমার মাথায় এখন ঘুরতেছে যে এই সোশ্যাল প্রবলেমটা সলভ করা? অনেক ধরনের প্রবলেমই তো থাকে, ধরেন মানে আমার মাথায় এখনো এত বড় কোনো প্রবলেম নাই, কিন্তু টুকটাক প্রবলেম যেগুলো থাকে ডেইলি বেসিসে ফেস করি আমরা, যেমন ট্রাফিক, পলিউশন, এগুলা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আর কি। মানে কারণ আমাদের দেশে যদি একিউআই এর ইন্ডেক্সে দেখা যায় ঢাকা অলওয়েজ টপে থাকে, মানে সবচেয়ে ওয়ার্স্ট এয়ার কোয়ালিটির জন্য। তো আমি ওইটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে আমার, মানে পলিউশন যত বেশি কমানো যায় এবং এখানে টেকের ইউজ যত বেশি করা যায়, এইসব বিষয়ে একটু কাজ করি। মেবি টেকের ইউজের ফলে পলিউশনটা এত বেশি হচ্ছে। ধরো সমাধান এরকম আসলে টেক ছেড়ে দিলে ভাই ঠিক হয়ে যাবে সব, তাইলে কি হবে? টেক তো ছেড়ে তো দেওয়া যাবে না, কিন্তু এটাকে রিভার্স করে দিতে হবে আর কি। কারণ যেই সব জিনিসের জন্য পলিউশনটা বাড়তেছে সেই সব জিনিসগুলোকে একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে হ্যান্ডেল করতে হবে, তাই? ওকে, গুড। তামিমের ক্ষেত্রে কি চিন্তা ভাবনা আছে তোমার? মানে এইটাই এখনো ডিসাইড করিনি, মানে আমি জাস্ট স্কিলটাকে প্রুভ করতে চাই। এটা ম্যানেজারিয়াল ভাবে হইতে পারে অথবা এন্টারপ্রেনার হয়েও হইতে পারে। আমি যেটা কোম্পানির সিইও হই অথবা মালিক হই সেটা ম্যাটার করে না। আমি জাস্ট করতে চাই একটা নিজে কোনো একটা ইনভেন্ট করলাম বা আমার স্কিলটাকে প্রুভ করলাম, সেই স্কিলটা যাতে আমার কাজে লাগে। মানে ধরো তো সেক্ষেত্রে রিসার্চার হওয়া, যেমন ধরো বুয়েটের যারা গ্র্যাজুয়েট করে বড় একটা অংশ হচ্ছে রিসার্চে ঢুকে যায়, বিকজ তারা বাইরে যায়, পিএইচডি করে, পিএইচডির পরে পোস্টডক করে। তবে আমি হয়তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের দিকে বেশি যাব, মানে হায়ার স্টাডিজে না গিয়ে আমি হয়তো প্র্যাকটিক্যালি ওয়ার্ক প্লেসে, ইন্ডাস্ট্রি এদিকে বেশি যাব। ওকে, সো সেক্ষেত্রে ধরো তোমরা 3জনই তো সিএসসি নিয়েছো, তাই না? তো এখন এইখানে তোমরা ডিফারেন্ট কোনো কিছু কেন চিন্তা করো নাই? মানে ওয়াই সিএসসি, মানে যে সিএসসি, হ্যাঁ ওয়াই এটা তো বুঝছি যে তোমরা হয়তো বলবা এআই, মেশিন লার্নিং, হোয়াট এভার। বাট ধরো আমি এক্সাম্পল হিসেবে বলি, যেমন ম্যাটেরিয়াল সারা দুনিয়াতে, যেমন ধরো তুমি যদি বলো আমি রোবোটিক্সে কাজ করব, মানে এটা ফান হইতে বলা যায়। একজন বলতেছে ভাই আমি নাসাতে জব করতে চাই, কি শিখতে হবে? আমরা ঝাড়ু দেওয়া শিখলেও হবে, কারণ নাসাতে তো ঝাড়ু দেওয়ারও লাগে। তো পয়েন্ট হলো, যদি বলো যে আমি রোবোটিক্সে কাজ করব, রোবোটিক্সের কোন পার্টে কাজ করবা? অনেক পার্ট না, যেমন রোবোটিক্সের একটা হচ্ছে তার যে ইন্টেলিজেন্সের পার্ট, দ্যাট ইজ মেশিন লার্নিং বলো, এআই বলো। রোবোটিক্সের যে সার্কিট লাগে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের পার্ট। রোবোটিক্সের যে মানে মেকানিক্যাল ডিজাইনটা, ওটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, যেমন রিসেন্ট কিছু রোবট বানানো হয়েছে যেটা কাইন্ড অফ হিউম্যান টাইপ ম্যাটেরিয়ালের মতো হয়ে গেছে, মানে ওয়াটার ড্রিভেন চলে, মেকানিক্যাল মানে মোটর টোটর দিয়ে চলে না। ফলে ওখানে ধরো ন্যানো পার্টিকেলস এবং ন্যানো টেকনোলজি বড় একটা জায়গা আছে। তারপর হচ্ছে ফলে এক একটা জিনিসের ভিতরে, যেমন ম্যাটেরিয়াল নিয়ে তোমার সারা দুনিয়াতেই সারা জীবন রিসার্চ হবে এবং হইতে থাকবে। ম্যাটেরিয়াল কত ডিউরেবল করা যায়, কত লাইট করা যায়, কত সস্তা করা যায়। যেমন ধরো তুমি স্পেসশিপ পাঠাবা,
চিন্তা করো ম্যাটেরিয়াল কত ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার এটা উইথস্ট্যান্ড করতে পারবে কিনা। বা তুমি রোবটই বানাবা, চিন্তা করো তো রোবট গিয়ে ধর গোলাগুলি করতেছে অথবা আগুনের ভিতরে দিয়ে গিয়ে সে কিছু একটা উদ্ধার করে নিয়ে আসবে। সো কীভাবে তাহলে লো কস্টে, মোর ডিউরেবল, মোর লাইট, মোর রোবাস্ট, ইভেন ইফ নেসেসারি ফ্লেক্সিবল, আমি উদাহরণ হিসেবে বললাম। ফলে তোমরা এরকম বিস্তৃত ডাইমেনশন আসলে চিন্তা বোধহয় করো নাই, নাকি না করছো? করে দেন সিওসি চুজ করছো? না ভাই আসলে করি নাই, না করেই আসলে নি। সো এটা কি বলা যেতে পারে তোমরা ট্রেন্ড ফলো করছো? না, আমি অবশ্য মানে বুয়েটের যখন সাবজেক্ট চয়েস দিয়েছি তার 5-6 দিন আগে আমি কনফিউজ ছিলাম যে ট্রিপলিতে দিব নাকি সিএসসি তে না মেকানিক্যাল, এই তিনটা হলো আমার টপ প্রায়োরিটি ছিল। তো পরে দেখলাম যে সবকিছু সুযোগ সুবিধা করে যে সিএসসি তে একটা ভালো ফিউচার আছে, আর আরেকটা জিনিস যে ওয়ার্ক ফ্রম হোম যে জিনিসটা, অন্যান্য ক্ষেত্রে হয়তো সেই তুলনায় ল্যাব ওয়ার্কের চেয়ে আমার বসে ডেস্কে কাজ করতে পারি। তো সেই সব মিলায় দেখলাম যে অন্য দুইটার থেকে হয়তো সিএসসি তে আমার অ্যাডভান্টেজ বেশি, সেই জন্য তারপরে সিএসসি দিয়েছিলাম। আমিও সেম বলবো, কারণ আমার চয়েস ছিল সিএসসি আর মেকানিক্যাল। আমি সিএসসি ফার্স্ট চয়েস দিছি, মেকানিক্যাল সেকেন্ড চয়েস দিছিলাম। আমার চিন্তা ছিল যে মানে এই দুইটার থেকে যে কোনো একটা সাবজেক্ট নিব। তো পরে যখন মানে আমার মানে ফিউচারে যা করার ইচ্ছা এবং মানে এখনের স্কোপগুলা ওই হিসাবে চিন্তা করে আমি দেখি যে সিএসসির ক্ষেত্রে আমার স্কোপটা একটু বেশি, তো এই জন্য আমি সিএসসিতে শিফট করছি মেকানিক্যালের চেয়ে। না ঠিক আছে, মানে সিএসসি নিয়ে কোনো অপরাধের কিছু নাই, বাট আমি বলছি যে আউট অফ দ্য বক্স চিন্তা করার যে টেন্ডেন্সি, সেটা ধরো কারো কারো থাকলে ভালো। না এরকম না, মানে সিএসসি নেওয়ার প্রথমে মানে ছিল যে আমার মোটামুটি এসএসসির আগে থেকে যে আমি হয়তো সিএসসি নিয়েই পড়বো। পরে গিয়ে শেষের দিকে গিয়ে কনফিউজড হয়েছিলাম যে ট্রিপলি বা মেকানিক্যাল দিব কিনা। না না, হইতেই পারে, সমস্যার কিছু নাই। আর ভাই আমার ক্ষেত্রে হচ্ছে ওই যে ফিউচার অপরচুনিটিস বেশি, আর হচ্ছে মানে ম্যাথ রিলেটেড প্রবলেম যদি মানে কেউ ভালোভাবে সলভ করতে পারে, তাহলে সে যদি প্রোগ্রামিং এ যায় তাহলে প্রবলেম সলভিং স্কিল ওর ভালো থাকবে। সো আমি ভাবছি যদি আমি এই ফিল্ডে যাই, তাহলে যেহেতু আমি ম্যাথ ফিজিক্স এইগুলা মানে চিন্তা করে যে কোয়েশ্চেনগুলো সলভ করা লাগতেছে এইগুলা মোটামুটি পারতেছি আর কি। সো আমি ভাবছি যে এই ফিল্ডে যদি যাই তাহলে হয়তো আমি ভালো করতে পারবো, এইটা ভেবে নিয়েছি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে ফিউচার অপরচুনিটিস বেশি, এইটাও ভাই। ফিউচার অপরচুনিটিস বেশি এটা আসলে ধরো সাবজেক্টিভ, বিকজ বাট ভাই এখন তো সবকিছু আসলে মানে টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাট টেকের মধ্যে অনেক পার্ট, কিন্তু যেমন ধরো যে তোমার এআই এই পর্যায়ে আসতো না যদি না এনভিডিয়া এই ধরনের চিপ আবিষ্কার করতো, এই যে গ্রাফিক্স কার্ডের মধ্যে যে ধরনের চিপ। সো ওই চিপের ডিজাইন এটা কিন্তু তোমার কাদের কন্ট্রিবিউশন? ট্রিপলের কন্ট্রিবিউশন। সো এটা অ্যাকচুয়ালি একটার সাথে লিঙ্কড, এবং তুমি যত উপর লেভেলে যাবা তখন কি মানে এই ব্যারিয়ার ট্যারিয়ার খুঁজে পাবা না, দেখবা সবই প্রায় ম্যাথমেটিক্স। এই সিএসসি এলাও অঙ্ক করতেছে, ইয়েও অঙ্ক করতেছে, বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা জগৎ খুলতে হইতেছে, এরকম আর কি। আচ্ছা, এখন তোমাদের আমি প্রশ্ন করতে চাই, তোমাদের যে পাস্ট নিয়েও কথা হলো, পড়ালেখা কেমনে করছো, আর একটু ফিউচার নিয়ে কথা হলো, ভবিষ্যতে কি করতে চাও। সো এই দুইটার সাথে রিলেটেড একটা জিনিস হচ্ছে মোটিভেশন। যে পাস্টে তুমি যে ভালো কাজ করছো তোমার মোটিভেশন কী ছিল, আর ফিউচারে যে তুমি কিছু একটা করতে চাচ্ছ এটার পিছনে মোটিভেশন কি, এবং এটা কি সেম নাকি ডিফারেন্ট কিছু? ভাইয়া পাস্টের ক্ষেত্রে আমার হচ্ছে মানে এই স্টেজে আসার ক্ষেত্রে আর কি আগে যে মোটিভেশনটা কাজ করছে সেটা হচ্ছে আমার পড়াশোনার প্রতি ভালো লাগা আর কি। মানে আমার ফিজিক্স বইটা পড়তে আসলে অনেক ভালো লাগতো, আর মানে ক্লাস 8-এর আগে আমার পড়াশোনা তত বেশি ভালো লাগে নাই আর কি। ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলা, ওইসব সাবজেক্টই দেখা যেত বেশি বেশি পড়া লাগে, আর ওইখানে মানে আমি লজিক মানে খুঁজে পাইতাম না আর কি। বাট যখন 9-10-এ উঠছি তো মানে আলাদা বিজ্ঞান একটা গ্রুপে চলে গেছি আর কি। সো ওইখানে ফিজিক্স বই, তারপর ম্যাথ বই, ওগুলো আলাদা আলাদা ছিল আর কি। সো ফিজিক্স বইটা পড়তে আমার অনেক ভালো লাগতো, আর মানে এই বিষয়ে আরও বেশি জানার চেষ্টা করতাম সবসময়। সো তাই যদি হয়, ধরো তোমার জাস্ট ভালো লাগার থেকেই যদি তুমি পড়ো, তাহলে এখন তো তুমি ফিজিক্স নিতে পারতা, মানে ধরো ঢাকা ভার্সিটিতে ফিজিক্স সাবজেক্ট তো ছিল। ভাইয়া শুধু ফিজিক্স না, ফিজিক্সও ভালো লাগতো, ম্যাথও ভালো লাগতো। আচ্ছা, আর আমি যে ফিল্ডে গেছি সিএসসি যদি বলি, তাহলে এইগুলো মানে অ্যাপ্লাই করেই তো মানে আমাকে এই ফিল্ডে কাজ করতে হবে। সো আমি যে এইগুলা থেকে কমপ্লিটলি সরে যাবো এমন না। মানে বাট ধরো তুমি যে পরীক্ষাতে তো ফার্স্ট হওয়ার, ভালো রেজাল্ট করার চেষ্টা করতা। হ্যাঁ ভাইয়া অবশ্যই। সেটা কেন করতা? মানে ধরো তোমার ভালো লাগে, পড়তেছো, ভালো লাগছে, শেষ, বাট ফার্স্ট কেন হইতে হবে, ভালো রেজাল্ট কেন করতে হবে? আমি ওইটা বুঝতে চাইতেছি। ভাইয়া দেখা যেত মানে পড়াশোনা হয়েছে, সো একটা ভালো মানে প্রিপারেশনও হয়ে গেছে, এখন যদি এক্সাম দেই তাহলে ভালো রেজাল্ট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। মানে এমন না যে আমার মানে এক্সামে ভালো করতে হবে সেটার জন্যই আমি পড়তেছি, আমার পড়াশোনা ভালো লাগতেছে আর সেই অনুযায়ী আমার প্রিপারেশন হয়ে যাচ্ছে, তারপর এক্সাম দিয়ে ভালো করা যাচ্ছে। ধরো কথার কথা কম্পিউটার সায়েন্সে ঢোকার পরে ধরো আর তোমার কোনো কারণে ভালো লাগলো না, তাহলে কি হবে? যদি ভাই আমার মানে আমি যে কাজটা
মানে করতে চাই সেটা যদি আমার ভালো না লাগে অবশ্যই আমি করবো না। তাই কি ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলবা বা এরকম কিছু হইতে পারে? যদি মানে খুবই বিরক্তকর লাগে তাহলে হয়তো করা হবে। আচ্ছা, এরপরে ইয়ে বলতে পারো তোফায়েল, তোমাকে হোয়াট মোটিভেটস ইউ? এতদিন তো মানে আমার ফ্যামিলি সবচেয়ে বেশি মোটিভেট করছে আমাকে। আর যদি ফ্যামিলি মোটিভেট করছে মানে কি মোটিভেট করছে? তোমাকে ফার্স্ট হইতে হবে, দেখাই দিতে হবে এরকম কিছু? না ওইরকম না, মানে সবসময় সাপোর্টিভ ছিল যে মানে তুমি ভালো কিছু করো। মানে আমার নিজের মধ্যে সবসময় কাজ করছে যে আমি ফ্যামিলির জন্য নিজের জন্য ভালো কিছু করব। আর একদম শুরুর দিকে থাকার ইচ্ছাটা আসলে এটা কাইন্ড অফ পার্সোনাল। কারণ আমার সবসময় মাথায় ছিল যে আমার চেয়ে আর 10টা অপরচুনিটিস বা প্রিভিলেজ বেশি আছে যার থেকে, আমি তার সাথে কম্পিটিশন করব। আমার কাছে যে 10টা প্রিভিলেজ নাই ওর থেকে, আমি ওগুলা না থেকে তার চেয়ে বেশি রেজাল্ট আনবো। আমার মধ্যে সবসময় ওই রকম একটা কম্পিটিটিভ মাইন্ড ছিল। তা আমাকে ওইটাই বেশি ড্রাইভ করতো যে আমার মানে ভালো করতে হবে, নিজেকে প্রুফ করা। জি। সো এখনো কি তোমাকে এটাই ড্রাইভ করে যাচ্ছে? জি অবশ্যই। আচ্ছা, সো এটার কি কোনো ড্রব্যাক হইতে পারে ভবিষ্যতে? জি হইতে পারে, লাইফে আপস অ্যান্ড ডাউনস তো বলা যায় না কখন কি হইতে পারে, এভরিথিং ইজ আনএক্সপেক্টেড। তাহলে তো এটার সাথে ওইটার খুব রিলেটেড না, মানুষ কি ভাবলো, তো এটা কি তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট না? কে কি ভাবলো ওইটা এত একটা ইম্পর্টেন্ট না, কারণ পুরাটাই আমার নিজের উপর, কারণ আমি নিজেই নিজের কাছে প্রুফ করতে যাই। ওকে, বাট বাদ বাকি কেউ এটাকে অ্যাপ্রিশিয়েট করলো ওটা সেকেন্ডারি। হ্যাঁ ওটা সেকেন্ডারি, ইন্টারনালি তোমার ভিতরে কাজ করতেছে। না ওইটা কি বলে, ওটা এত একটা ইম্পর্টেন্ট না, আবার একদম যে ফেলে দিব ওইরকমও না। মানে ওইটাও ম্যাটার করে, কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে আমার নিজের পার্সপেক্টিভটা কি। বুঝতে পারছি। তামিমের ক্ষেত্রে আমি বলবো যে ওই নিজেকে প্রুফ করাটা, যে এখানে আমি ভালো সেই জায়গায় আমি প্রুফ করবো। যেমন আমি বাংলা বা ইংলিশ এসব সাবজেক্টে হয়তো ভালো না, ধরো তুমি প্রুফ করলা বাট কেউ জানে না, তাহলে কি তুমি হ্যাপি? নিজের কাছ থেকে হ্যাপি, কিন্তু হ্যাঁ অবশ্যই জানাতে তো অবশ্যই চাই। এটা যদি আমি বলি হ্যাঁ আমি হ্যাপি, কারণ আমার মানে আমি একটু অ্যাটেনশন কম পছন্দ করি, মানে আমি নিজের কাছে নিজে প্রুফ করতে চাই জিনিসটা। আচ্ছা, না ঠিক আছে, ওকে, সমস্যা নাই। মোটিভেশনের ফ্যাক্টরসগুলো অ্যাকচুয়ালি ইন্টারনালও হয়, এক্সটার্নাল হয়, বা ব্লেন্ডেডের হয়। বাট ইন জেনারেল আমার লাইফের কন্ট্রোল অন্যর হাতে না দিলেই ভালো। জি, ধরো মানুষে কিছু একটা বললো তাই আমি কিছু একটা করি, তাহলে ও যেমন আমাকে পাম্প আপ করতে পারবে, আবার ও আমাকে ডিমোরালাইজ করে দিতে পারবে। সো জিনিসটা নিজের কোর ভ্যালুজ, নিজের ফিলসফি ওগুলোর সাথে অ্যালাইন করলে বেস্ট। বাট এটা অ্যাকচুয়ালি অনেক সিরিয়াস কোয়েশ্চেন, অনেকে এটাকে খুব ক্যাজুয়াল কোয়েশ্চেন হিসেবে চিন্তা করে এবং এটা অনেক ডেপথে যাইতে চায় না। পারপাস, হোয়াটস দ্য পারপাস, তাই না? সেটা না হলে কি হয়, সার্টেন একটা টাইম পরে কি মানুষের ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সেটা পারপাস খুঁজে পায় না। এবং এটাকে মিড লাইফ ক্রাইসিসও বলে, বিশেষ করে 40 যখন মানুষ হিট করে, লাইফ যখন বয়স 40 পার হয়, এবং মানুষ যেগুলোকে এতদিন মনে করতো সাকসেসের এলিমেন্ট, কাইন্ড অফ ওগুলো পাওয়া হয়ে যায়। যে তুমি ভালো রেজাল্ট চাইছো, হয়ে গেছে, তুমি টাকা চাইছো, হয়ে গেছে, তুমি চাইছো পেপারে আমার সাক্ষাৎকার ছাপা, হয়ে গেছে, দেন হোয়াট? তখন ভাই তাহলে আর কি? হ্যাঁ, এই ধরনের ক্রাইসিস তৈরি হয় যদি ট্রুলি মানে গভীরভাবে পারপাস না থাকে। সো এই জন্য এখনই তোমাদের পারপাসের প্রশ্ন আমি করতেছি না, বাট এটা আমার অনেক কমন কোয়েশ্চেন, হোয়াটস ইউর পারপাস? তো তোমরা কি যদি চাও চাইলে অ্যান্সার করতে পারো, ডু ইউ হ্যাভ এনি পারপাস? পারপাসটা আসলে চেঞ্জ হয়, যেমন ওই যে বলছিলাম যে প্রথমে আমার পারপাস থাকতো টপ 10-এ আসা, এখন হয়তো ভালো রেজাল্ট করা, কিছুদিন পর হয়তো সাময়িক একটা মাইলস্টোন বলতে পারো। পারপাস জিনিসটা এমন যেটা অ্যাকচুয়ালি অনেক দূরবর্তী, অনেক দূরবর্তী। এটা আসলে সেট আপ করিনি, যেটা বলছি না যে পারপাসটা আমি নিজে ধরেই নিয়েছি যে পারপাসটা চেঞ্জ হবে, আমি যত ভালো করবো আমার পারপাস থাকবে তার চেয়ে ভালো করবো। রাইট, ওকে। আমার পারপাসটা এটাই বলতে পারবো, যেটা শুরুর দিকে বলছিলাম যে আমি মানে দেশের মধ্যে সোশ্যালি একটা চেঞ্জ আনতে চাই, মানে যেই কোনো একটা সেক্টরে হইলেও অনেক বড় একটা চেঞ্জ আনতে চাই। মানে মানুষের ডেইলি বেসিসে যে একটা ক্রাইসিস ফেস করে, যে কোনো মানে অ্যাটলিস্ট একটা হলেও আমি ক্রাইসিস। সেটার পিছনের কারণ কি, যে তোমার নিজেকে প্রুফ করা, নাকি ধরো ট্রুলি ওই প্রবলেমটা সলভ হওয়ার ফলে মানুষ বেনিফিটেড হবে? সেটা দুইটাই, মানে যে ভালো রেজাল্ট করব সেটা আমার নিজের ড্রাইভ করে, আর আরেকজনের জন্য যে করব ওইটা মানে ওভারঅল দুইটা ফ্যাক্টরি আছে। দুইটা ফ্যাক্টরি আছে। আচ্ছা, আর ভাইয়া আমার তো এতদিন পারপাস ছিল হচ্ছে মানে বুয়েটে পড়াশোনা করব, সো এটা এইটাই লাইফের পারপাস না। মানে আমি এই যে এগুলা, এই যে বাংলাদেশে যে রচনা আছে না, আমার জীবনের লক্ষ্য। জি, হ্যাঁ, তা আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে একটু কাজও শুরু করছি, যে বইয়ের এই রচনাগুলো কেমন চেঞ্জ করা যায়। এই লাইনটা ইটসেলফ প্রবলেমেটিক, কারণ তুমি যখন বলতেছো আমার জীবনের লক্ষ্য, তার লক্ষ্য হিসেবে কি লেখা আছে? ইঞ্জিনিয়ার হবো, নাহলে কি, সরি মেডিকেল থেকে ডাক্তার হবো, টিচার হবো। আচ্ছা বাবা, যেদিন তুমি ডাক্তার হয়ে গেছো, MBBS পাস, আজকে তুমি ডাক্তার, তাহলে কি লাইফ আর পারপাস থাকবে না? তাহলে লাইফ কি তাহলে ওখানে শেষ? না ভাই, এখন তো আমি বলতেছি না যে আমার উদ্দেশ্য শেষ, আমি বলতেছি মানে এতদিন আমি পর্যন্ত। তোমার কথা বলতেছি, আমি রচনার কথা বলতেছি।
রচনার প্রবলেম হচ্ছে ওখানে তুমি বলতে পারো যে ওইটা একটা ক্যারিয়ার পাথ, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, হোয়াট এভার, এটা একটা ক্যারিয়ারের পাথ, এটা লাইফের পারপাস না, তাই না? লাইফের পারপাস, ফলে আমার মনে হয় যে রচনাগুলোতে এই লাইনগুলোই চেঞ্জ করা উচিত। এটা তো সহজ, সবাই হ্যাপি থাকতে চায়, এটাই তো মনে হয় জাস্ট পারপাস, যে যেটা করে জাস্ট লাস্টে গিয়ে সে যেন হ্যাপি থাকে। হ্যাঁ, সো ধরো আমি কিছু না করে হ্যাপি থাকতে চাই, কিন্তু সোসাইটি তো কিছু আমাকে না করে happy তো থাকতে happy দিচ্ছে থাকে না, না থাকতে কিছু লোক থাকে, ভাই আমি কিছু করতে হবে না, মানে ধরো তুমি হয়তো অ্যাচিভার ওয়েতে চিন্তা করছো, এটা করবো, বিগ অ্যাচিভ করবো, এই করবো, অনেক আছে না ভাই আমি প্রচুর অ্যাচিভারের ছেলে মেয়েকে চিনি যাদের সাথে বাপের মূলত দ্বন্দ্ব হইতেছে, বাপ চিন্তা করছে সারা জীবন আই নিড টু বিল্ড সামথিং বিগ, আর ছেলে হচ্ছে খুব ভাই নর্মাল লাইফে থাকতে চায়, বিকজ হি ইজ হ্যাপি উইথ দ্যাট। জাস্ট হ্যাপি হওয়া, জাস্ট হ্যাপি তো এমনি হওয়াই যেতে পারে, একটা আইসক্রিম খাইছো আই এম জাস্ট হ্যাপি, সেটা মানে তার পার্সোনাল ম্যাটার আর কি, মানে যার করার ইচ্ছা সে করবে, আর যার ইচ্ছা না সে করবে না। একজন যদি অল্পতে স্যাটিসফাইড থাকে, মানে সে যদি কিছু না করতে চায়, তাহলে ওই যে ওইখানে বললাম সমাজ তোমাকে থাকতে দিচ্ছে না এরকম, কারণ আমার জীবনের লক্ষ্য রচনার মধ্যে যখন ডাক্তার সমাজ লেখা, থাকতে দিচ্ছে মানে কিন্তু সে হ্যাপি কিন্তু না, না। তাহলে টার্গেট হবে তার আশেপাশের মানুষকে চেঞ্জ করে সে যাতে এখানে হ্যাপি থাকতে পারে। সমাজের ফ্যাক্টরটা আসলে একটা বড় ফ্যাক্টর, কারণ সমাজকে আসলে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, আমি সমাজকে ইগনোর করতে শিখে গেছি, হোয়াট এভার হ্যাপেন্স আমি আমার মতো ঠিক আছে। যদি কিছু না করে হ্যাপি থাকতে হয়, তাহলে সমাজকে ইগনোর করাই লাগে। ওকে, সো এটা একটা ডাইমেনশন। আর একটা ডাইমেনশন হচ্ছে ইম্প্যাক্টের জায়গা থেকে, যেরকম ধরো কথা আসছে আমি একটা সোশ্যাল প্রবলেম সলভ করতে চাই, যেটার মাধ্যমে মানুষের লাইফে একটা কন্ট্রিবিউশন হবে, সো সেটাও আমাকে মোটিভেট করতে পারে। সো ইভেন কারো ক্ষেত্রে সেটা সোশ্যাল কন্ট্রিবিউশন হতে পারে, কেউ এটাকে সোশ্যালি চিন্তা করে, মানুষ কেন্দ্রিক চিন্তা করে, কেউ রিলিজিয়াসলি চিন্তা করে, গড সেন্ট্রিক চিন্তা করে, সো এটা এক একভাবে হইতে পারে। বাট ওই পারপাসের গভীরে চিন্তা করলে তখন হচ্ছে তোমার মানুষের ওই ক্লারিটি আসে। ইন জেনারেল ধরো একটা বই আছে ইকিগাই, তোমরা ইকিগাই নাম শুনেছো কিনা আমি জানি না, জাপানি। হ্যাঁ, সো ইকিগাই ওখানে কিছু মেথোডোলজি আছে যে এই থিঙ্কিংকে হেল্প করার জন্য, জাস্ট এটা। আর আমি আরেকটা দু একটা জিনিসে তোমাদেরকে যেতে চাই, সেটা হইতেছে যে ধরো লাইফ রিলেটেড মাত্র একটা প্রশ্ন চলে আসছে, আমি এটাকে ধরো যদি আরেকটু এক্সপ্যান্ড করি, যে এই যে হ্যাপিনেসের কথাটা আসছে, তাই না, যে আই এম হ্যাপি, তাই না? তো এখন হ্যাপিনেস জিনিসটাকে তোমরা কিভাবে দেখো? হ্যাপিনেস, অনেকে বলে হ্যাপিনেস হচ্ছে একটা জার্নি, কেউ বলে হ্যাপিনেস হচ্ছে একটা ডেস্টিনেশন। জার্নি হিসেবে দেখো, যেন আজকের দিন, তাহলে প্রত্যেক দিন জার্নি যদি হয়, তাহলে প্রত্যেক দিনই কিন্তু তোমার হচ্ছে সাকসেসফুল হওয়ার বিষয় আছে, যে আজকের দিনে আজকের গোলটা কমপ্লিট করতেছি আমি এমন, বা আজকের দিনের পারফরম্যান্স নিয়ে আমি স্যাটিসফাইড আছি, তাহলে সেই দিনটাই আমার জন্য হ্যাপি, এরকম। বাকিদের ক্ষেত্রে হ্যাপিনেস মানে ডেস্টিনেশন তো কখনোই না, হ্যাপিনেস প্রত্যেক দিন পাওয়া যায়, প্রত্যেক মুহূর্তেও আমি যদি চাই হ্যাপিনেস পাইতে পারি। কারণ একজন মানুষ, আপনি যেটা বলেন আইসক্রিম খেয়ে হ্যাপি থাকতে পারে, একজন মানুষ আরেকজনকে হেল্প করেও হ্যাপি থাকতে পারে, বা নিজের কোনো গোল অ্যাচিভ করেও হ্যাপি থাকতে পারে। হ্যাপিনেসের মানে অনেকগুলাই, মানে এর জন্য কি আসলে মানুষ যেটা মনে করে যে হ্যাপিনেসের জন্য একটা ডেস্টিনেশন, লাইক একটা সাকসেস, বইটা ফার্স্ট হইলাম দেন আই বিকাম হ্যাপি, বা আমি এত টাকা আর্ন করলাম দেন আই বিকাম হ্যাপি, এটা কখনোই না। কারণ আমি যদি একটা গোল সেট করি, সেই গোলটা কখনো ফিল আপ হবে না। ধরেন মানে আমি মানে যদি বলি, আমি কয়েক মাস আগে মানে আমি গোল সেট করছিলাম যে আমি বইটা পড়বো, এরপর আমি সেট করছি আমি শুরুর দিকে থাকবো। এখন যেহেতু আছি, এখন আমি গোল ধরবো আরেকটা, ওইটা অ্যাচিভ হলে আমি গোল ধরবো আরেকটা, শেষ নাই, মানে কখন তো গোলের তো শেষ হবে না। তো মানে ইন দি এন্ড হ্যাপিনেসটা কখনো অ্যাচিভ করা হবে না। তো হ্যাপিনেস আমি বলবো যে ডেইলি লাইফের মানে ছোট ছোট বিষয়ে হ্যাপিনেস খোঁজা। তো সবাই একমত হয়ে যাচ্ছ, একটু দ্বিমত হলে ভালো হতো, একটু আমরা ঝগড়া করাইতে পারতাম। ঝগড়া বলতে তুমি দ্বিমত কিছু বলো না ভাই, আমিও একমত। আচ্ছা, কারণ হ্যাপিনেস হচ্ছে মানে ওই নির্দিষ্ট মোমেন্টটাই, আমি এখন যে মানে বর্তমান যে সিচুয়েশনে আছি, এই সময় যদি আমি নিজে খুশি থাকার চেষ্টা করি, তাহলেই আমি হ্যাপি থাকবো। ইটস এ জার্নি, ইটস এ জার্নি, ওকে, নট ডেস্টিনেশন। জি ভাই। হ্যাঁ, অনেকে এরকম ফিল করে যে, যেমন ধরো যে ঈদের দিনের মতো, এটা ঈদের দিন আসার আগ পর্যন্ত মনে হয় যে আরে ঈদের দিন আসতেছে, কি উত্তেজনা, ঈদের দিন আসলে ভাই হ্যাঁ আসতে তো কি হয়েছে, একটা এক্সাইটমেন্ট কাজ করে, রাইট? আচ্ছা, তোমাদের লাইফের এখন যদি আমি এই ইয়েটা জানতে চাই, তোমাদের কোনো রোল মডেল, যেমন ধরো কেউ হয়তো কোনো একটা বই পড়ছে, সেখান থেকে খুব ইন্সপিরেশন পাইছে, কোনো ব্যক্তি এরকম কেউ কি আছে কিনা? ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি নেই, আমি এক একজনের এক এক বিষয়টা ফলো করি। যেমন আমার বাবার হার্ড ওয়ার্কিং অ্যাবিলিটিটা, এবং আমার মানে এখন আপাতত ইন্ডিভিজুয়ালি কারো মাথায় আসতেছে না, কিন্তু আমি যদি দেখি আমার সামনে কেউ একজন ভালো, ওনার এই গুণটা ভালো, হ্যাঁ পজিটিভ কিছু করতেছে, আমি সেটা আয়ত্ত করার চেষ্টা করি, এটা যে কেউই হোক। তোমাদের ক্ষেত্রে? হ্যাঁ ভাই, নির্দিষ্ট কোনো রোল মডেল তো নাই, বাট ওই তো তুফাইলের মতোই, মানে ভালো কোয়ালিটিগুলো মানে
দেখে ওইগুলো শেখার চেষ্টা করা আর কি। না ওরকম নাই, আমি আসলে কখনো মানে ওরকম মোটিভেশনও পাইনি কারো কাছ থেকে যে একে দেখেই আমার এর মতো হইতে হবে, এমনটা কখনো মাথায় আসেনি। তুমি তোমার মতো। হ্যাঁ। ওকে, আচ্ছা। সো এরপরের প্রশ্নটা একটু ট্রিকি। সেটা হচ্ছে যে ধরো তোমরা এখানে বসে আসো এবং হচ্ছে এরকম ইন্টারভিউ নিচ্ছ, কি প্রশ্ন করতা? এখন কিছু মাথায় আসছে না, আমি হয়তো বাসা থেকে কিছু মানে মাথায় সেট করে নিয়ে আসতাম। তাহলে তো সহজই হইতো, এই জন্য তো ইনস্ট্যান্ট কোশ্চেন, যে এখন ভেবে বলো যে কি প্রশ্ন মাথায় আসতেছে, কি জিজ্ঞেস করতা, কি জানতে চাইতা? আমার কাজটা একটু সহজ করে নিচ্ছি। করেই তো ফেলছেন অলমোস্ট যা করার। ভাই আমার মাথায় মানে সেই সব কোয়েশ্চেনই আসছে মানে যেগুলো আপনি অলরেডি আস্ক করে নিছেন আর কি। আমাদের আরো কত কোশ্চেন দুনিয়ার মধ্যে আছে না? ডেইলি লাইফে ধরেন পড়ালেখা রিলেটেড ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন যদি আসে ইনস্ট্যান্ট, মানে কোন একটা সিচুয়েশনে তাকে দাঁড় করায় দেওয়া যে সে হ্যাঁ সে কি চুজ করবে, এরকম কোন একটা সিচুয়েশন রিলেটেড কোয়েশ্চেন করতাম, কিন্তু সিচুয়েশন এখন মাথায় আসতেছে না। আমি সিচুয়েশন ক্রিয়েট করি, যেমন ধরো ইন জেনারেল যারা ভালো স্টুডেন্ট বলতে ভালো রেজাল্ট করে, তারা একটু স্বার্থপর হয়। এটা কিন্তু হচ্ছে মোটামুটি ডেফিনেটলি সব ক্ষেত্রে না, এক্সেপশনস তো আছে। সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে। আর এটা ভাই আমি পুরো এগ্রি করো তো? দ্বিমত পোষণ করব। দ্বিমত, গুড, ভেরি গুড। তাহলে আমরা ডিবেট করবো না। সো আমি আমার উদ্ভাসে যখন আমি ক্লাস নিতাম তখন আমি কথা প্রায় অনেক সময় বলছি স্টুডেন্টদেরকে যে দেখো তোমরা যারা ফার্স্ট বেঞ্চার বলতে বুঝাইছি যারা এই যে টপার, আর এই তোমরা যারা দাম দিচ্ছ না পিছনে যারা বসে আছে, হ্যাঁ, বাট আমি জানি যে এই মুহূর্তে ধরো আমি ক্লাস নিচ্ছি, আগুন লাগছে, ধরে নাও, আল্লাহ না করুক আগুন লাগছে, এই টপার তোমরা একটাও পানি নিয়ে দৌড়ায় আসবে না, আসলেও খুব কম, যদি আসে ব্যাক বেঞ্চাররা আসবে। এটা আমি মানে ফিল করেই বলতাম। হ্যাঁ, সো কারণ হচ্ছে যে খুব প্রিসাইজলি এই সাকসেস পার্সু করতে করতে তখন আত্মকেন্দ্রিক চিন্তাটা এত প্রকট হয় অনেকের ক্ষেত্রে, ডেফিনেটলি নট অল, অনেকের ক্ষেত্রে প্রকট হয় ইন জেনারেল, যে কারণে বলা হয়, যেমন ধরো এটার একটা আমি ইন্ডিকেশনও বলি, বাংলাদেশে কন্ট্রিবিউটর যারা মানে যারা বাংলাদেশকে বিভিন্ন লেয়ারে বিভিন্নভাবে বড় বড় কন্ট্রিবিউট করছে, তুমি এর মধ্যে বুয়েটের পোলাপান অনেক কম পাবা পার্সেন্টেজ ওয়াইজ। হোয়ার পার্সেন্টেজ বুয়েটের পোলাপান সবচেয়ে বেশি থাকার কথা ছিল, বিকজ দে আর দ্য টপ মোস্ট পিপল। কম যে পাবা কি পাবা না এটা বুঝবা কীভাবে? তুমি ধরো জাস্ট লাস্ট 1 বছরে দৈনিক পত্রিকা খোলো, কুখ্যাতির কারণে না, সুখ্যাতির কারণে যাদের নাম ছাপা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেল হোক, দেশের মধ্যেও হোক, তুমি দেখো তো বুয়েটের পার্সেন্টেজ কত। বাট আমি বলি যে বুয়েটে যে ট্যালেন্টেড ছেলেপেলে ঢুকতেছে সেই অনুপাতে তাদের কন্ট্রিবিউশন অলমোস্ট অনেক কম ভিজিবল। এটার পিছনে অনেক কারণ থাকতে পারে, বাট তার মধ্যে আমি অন্যতম যদি বলি সেটা হচ্ছে যে সেলফ সেন্টার্ড চিন্তাভাবনা, রিস্ক টেকিং অ্যাটিটিউড না থাকা, বিকজ তারা কখন রিস্ক টেকার ছিল না, অলওয়েজ ফার্স্টে ওই রিস্কের মধ্যেই যায় নাই। এরকম 2-3টা কারণ যোগ করলে দেখবা যে অ্যাকচুয়ালি তাদের পটেনশিয়ালিটি ওয়াইজ বাংলাদেশ কম পাইছে, তাদের থেকে কম পাইছে। তাহলে তোমরা আমাকে প্রশ্ন দিতে পারলাম না যে তোমরা হলে কি কোয়েশ্চেন করতাম। ও একটা বলতেছিল যে সিচুয়েশনাল কোয়েশ্চেন করতাম, এই সিচুয়েশন আপনি কি ভাববেন, এই সিচুয়েশন আপনি কি। আচ্ছা, এরকম কোয়েশ্চেন করা যায় মানে আপনি তো এই পর্যায়ে আসছেন, এই যে ফ্লুয়েন্সি কথা বলতেছেন, এই যে এখানেই যেমন আপনি সবারটা নিচ্ছেন, এটা কিভাবে অ্যাচিভ করছেন? কারণ আমরা বলতে গেলেই অনেক সময় বেঁধে যায় না, সেটা তো বটেই না। এটা তারপরে এতটা কারেজও কিভাবে করছেন যে এন্টারপ্রেনার হয়ে আস্তে আস্তে ডেভেলপ করছেন? আমরা তো সবাই জাস্ট পড়াশোনার লেভেলেই আছি এখনো। না, এই প্রশ্ন হয় না এই জন্য, বিকজ আমি বলছি এখানে যদি বসে থাকতাম তাহলে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডে কি কোশ্চেন করতাম। আচ্ছা ওই ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য তো এই প্রশ্ন প্রযোজ্য না। আমি বলবো ভাইয়া ওই যে সব এক্সামে তো আর ভাইয়া আপনি ভালো করবেন না, কিছু এক্সামে তো আপনার মানে খারাপ যাবেই। সো যখন এক্সামে মানে খারাপ হইতো তখন আবার কামব্যাক করার যে মেন্টালিটি, বা তখন আপনি কি করতেন আসলে? খুব ভালো প্রশ্ন, তাহলে বলো এটার অ্যানসার কি? না ভাই, এটা তো আমি আপনাকে কোয়েশ্চেন করছি। ওকে, আমি মানে আপনি মানে ওই সিচুয়েশন থাকলে এখানে কোয়েশ্চেন করবে, ওইটা একটা বলা যায় যে মানে পড়াশোনা তো সবসময় স্টাডিলি আগানো যায় না, অনেক সময় কিছুটা ড্রব্যাক থাকে। মানে ধরেন ও যেটা বললো যে 6-7 থাকতে কামব্যাক করা কেমনে, হ্যাঁ মানে ওইরকমও না, ধরেন কয়েকটা ক্লাস গ্যাপ না, ধরেন আমি এইচএসসির কথাই যদি বলি, মাঝখান দিয়ে ধরেন কয়েক মাস কোনো কারণে গ্যাপ চলে গেছে, তখন একটা ডিপ্রেশনের স্টেজে চলে গেছে বা মানে অনেক খারাপ একটা স্টেজে চলে গেছে, তো ওই স্টেজটা থেকে কিভাবে কামব্যাক করা যায়, এরকম কোনো কোয়েশ্চেন করা যায়। আর ভাই আমার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। ধরেন ভাই আপনি সরকারি কোনো কলেজে মানে পড়াশোনা করেন, আর ওইখানে ক্লাসগুলো তত বেশি কোয়ালিটি সম্পন্ন না। সো
ক্লাসে গিয়ে পড়া থেকে আপনার বাসায় গিয়ে পড়াশোনা মানে বাসায় থেকে পড়াশোনা করাটা আপনার কাছে মানে বেটার মনে হচ্ছে, বাট কলেজ আপনাকে ফোর্স করতেছে যে মানে অ্যাটেন্ডেন্স আপনার লাগবেই। সো ওইখানে মানে আপনি মানে বাউন্ড ওইখানে যাওয়ার জন্য। সো এই মুহূর্তে ভাই আপনি কি করবেন? কলেজে কি পড়ালেখা করবো? বাট ভাই আপনাকে তো ক্লাসে খারাপ হয়ে যাবে। এই প্রবলেম অ্যাকচুয়ালি রিয়েল প্রবলেম। বুয়েটেও অনেকে এই প্রশ্ন আমাকে করে যে ভাই ক্লাসে এরকম বুঝি টুঝি না, বাট ক্লাসে একটা লম্বা সময় চলে যাচ্ছে, সো আমি আসলে কি করব? আমি বলি ক্লাসে যে আমরা বুঝি না, যেমন ধর এক হচ্ছে ক্লাসই হয় না, তাহলে তো ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নাই। যদি ক্লাস হয় বাট আমি ক্লাসে বুঝি না, তাহলে আমি আসলে কি করব? আমি বলবো যদি তোমার ক্লাসে যেতেই হয় তাহলে তুমি টাইমটাকে কাজে লাগাবা। কাজে কীভাবে লাগাবো? প্রথমত হচ্ছে যে আমি এক্সট্রিম এফোর্ট দিব এই পর্যন্ত যে আমি বোঝার জন্য অনেক বেশি ট্রাই করব, লাগলে আগে থেকে একটু পড়ে যাবো। যেহেতু তুমি বলতেছো আমি বাসায় পড়তেই পারি, তাহলে আগে থেকে একটু পড়ে যাও। স্যারে যতক্ষণ পড়বে অলরেডি যেহেতু তোমার আইডিয়া আছে, তুমি ডেফিনেটলি লেকচার বুঝবা, প্রবাবিলিটি ইজ ভেরি হাই। আর যদি আগে পুরা বুঝে আসো, পুরাটা তুমি রিভাইজ হয়ে যাচ্ছে তোমার। স্যার বলতেছে তাকায় আসো, স্যারের মুখের দিকে একটু মাথা ঝাঁকাচ্ছ, এটা অভ্যাস করে নিতে হবে যে আমি অন্য কিছু ভাবতেছি, স্যার মনে করতে স্যারের সাথে কথা শুনতেছি, বাট আমি সাথে সাথে রিভাইজ করতে পারি। ইভেন আমি যে প্রবলেমগুলো সলভ করা দরকার, যে জিনিসগুলো চিন্তা করা দরকার, সেগুলো আমি ক্লাসের মধ্যে বসে করতে পারি। বাট আমি বলি যে জাস্ট বসে আসো, সময় নষ্ট করতেছো, আর হচ্ছে এর তার সাথে একটু খোটাখুটি করতেছো, এইভাবে তো সময় নষ্ট করাটা কোনোভাবেই ওয়াইজ না। বাট ভাই আপনি কিছু বুঝেন না স্যারের কথা, তখন আপনি কি করবেন? আমি একটু পিছন দিকে বসবো, একটা গোপন উত্তর, তারপরে এমনি আমার বই রাখবো বা কাজের জিনিস রাখবো। আমি করছিও বইটা এই অবস্থায়। তাহলে যদি ভাই আপনাকে মানে আপনি যদি মানে স্যার যদি আপনাকে দেখে ফেলে, তারপর যদি শাস্তি দেয় ক্লাসের মধ্যে সবার সামনে, তাহলে কি করবেন? সেটা শাস্তি পাইনি আমি, ওটা এড়ানো যায়, এটা হচ্ছে কি একটু অবজারভেশনের বিষয় আছে। স্যাররা দেখবা কোথায় কোথায় তাকায়, কারণ আমরা জানতাম যে ওই স্যার জাস্ট ওইখানে ওই জেনে যে বসে তার খবর আছে, আর কোন কোন জায়গায় সেফ জোন যেখানে স্যারের চোখ ঘোরাঘুরি করে না, এটা একটু বুদ্ধি খাটাইতে হবে আর কি। এইটা ওই মানে মিডিয়াম স্টুডেন্ট যারা আছে ওদের মধ্যে থাকতে হবে, কারণ টপারদেরও স্যাররা চিনে। আর হচ্ছে লম্বা লম্বা যে স্টুডেন্টরা আছে না ক্লাসের, ওদের পিছনে বসবা, স্যারের দৃষ্টি এড়ায় যাক। এগুলো তো দুষ্ট বুদ্ধি বললাম, বাট দুষ্ট হইলে আমি বললাম প্র্যাকটিক্যাল বুদ্ধি। কারণ হচ্ছে যে আমি টাইম জাস্ট নষ্ট করব না, টাইম আমি ইউটিলাইজ করব। ফার্স্ট প্রায়োরিটি স্যারের লেকচার বোঝার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদি হয় যে না আমি কোনোভাবে বুঝতেছি না, সময়টা আমি নষ্ট করব না, এটা হলো আমার পরামর্শ। আমি টিকের পিছন দিকে বসি, একটু চিপার মধ্যে বসি, বা টাইমটাকে আমি কাজে লাগাই, কিছু একটা লিখি, রিভাইজ করি, অথবা যেগুলো অনেক ইনডেপথ চিন্তার হয়তো ওই মুহূর্তে করা যাচ্ছে না, বাট যেগুলো তোমার ক্যাজুয়াল এফোর্ট, লাইক এগুলো একটু মুখস্থ করতে হবে, একটু রিভাইজ করতে হবে, কোনো জিনিস জাস্ট একটু লিখতে হবে, নোট নিতে হবে, দাগাইতে হবে, ওই কাজগুলো তখন তুমি ওখানে বসে করতে পারো। এবং সেক্ষেত্রেও খুব ভিন্ন কিছু না করে ওই স্যারের পড়া রিলেটেড কাজ করো, ওই চ্যাপ্টার রিলেটেড কাজ করো। তাহলে স্যার এসে ধরলো ঠিক আছে ভাই স্যারের পড়ালেখার মধ্যেই তো আছে, তাই তো হয়। আর এই প্রশ্ন যেটা তোমরা আরেকটা প্রশ্ন করছো, মানে পড়ে গেলে কামব্যাক করার ক্ষেত্রে মেন্টালিটি কি কাজ করে, হ্যাঁ এটা আমি অ্যাকচুয়ালি তোমাদের থেকে জানতে চাই। ভালো প্রশ্ন এটা। এইটাই তো ভাইয়া, মানে মেন্টালিটি হচ্ছে আমি আগে ভালো ছিলাম, সো এখন আমি মানে পড়ে গেছি, তাহলে আমাকে আমার আগের বেস্ট জায়গাটাতেই আবার যেতে হবে। সো এইটাই আসলে মানে মোটিভেশন হিসেবে আমার কাছে কাজ করতে। যেমন উইকলির এক্সামের কথাই যদি আমি এক্সাম্পল হিসেবে নিই, কিছু কিছু এক্সামে আমি পিছনে চলে গেছিলাম, আর টানা 2টা এক্সামে আমার মানে পজিশন ছিল, একটাতে 20 একটাতে 22। সো তখন আমি মানে ভাবতেছিলাম যে আসলে হয়তো আমি মানে খারাপ স্টুডেন্ট হয়ে গেছি, সো আমাকে আবার আমার আগের জায়গাতে মানে ব্যাক করার জন্য আরো বেশি এফোর্ট দিতে হবে। সো তখন আমি আরো বেশি পড়াশোনা করতাম। তারপর ধর আরো বেশি পড়ালেখা করলে এরপর রেজাল্ট আরো খারাপ হলো, আমার লাইফে এরকম একবার হয়েছিল বুয়েটের ফার্স্ট ইয়ারে, তাইলে কি ভাববা? তাহলে ভাইয়া আমি তখনও হাল ছাড়তাম না আর কি, তখনও মানে যে এফোর্টটা সেম রাখতাম, এফোর্টটা দিয়ে যাইতাম। তো ফাইলের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার মাইন্ড কিভাবে কাজ করবে? আমি যদি বলি মানে জাস্ট আমি মানে পড়ালেখার বেসিসে বলবো না, যদি বলি মানে এমনিতে আমাদের জেনারেল লাইফেও তো আপস এন্ড ডাউনস থাকতে পারে। তখন যদি কোনো কাজে গ্যাপ থাকে বা কোনো একটা ডিপ্রেশন ফেজে পড়ি, তাহলে আমি বলবো যে মানে নিজের প্রায়োরিটি লিস্টটা একটু চেঞ্জ করা। কারণ আমরা ডিপ্রেশনে কখন পড়ি বা মন খারাপ কখন হয়, যখন আমরা একটা জিনিস যেটাকে আটমোস্ট প্রায়োরিটি দিছি সেটা অ্যাচিভ করতে না পারি, তখন আমার একটা কাজ হতে পারে যে আমি প্রায়োরিটি লিস্টটা চেঞ্জ করছি। মানে এমন না যে খুবই অন্যদিকে চলে গেছি, তবে প্রায়োরিটিটা আমি চেঞ্জ করতে পারি। যেমন ও যেটা বলছে যে পড়ালেখার ক্ষেত্রে মানে একদম ফার্স্ট হওয়া, তো আমি হয়তো ওই প্রায়োরিটিটা চেঞ্জ করে রাখতে পারি যে ফার্স্ট না হওয়া, বা মানে আমি আমার সর্বোচ্চটা দিতে পারছি কিনা সেটা প্রায়োরিটি রাখা। মানে যদি আমি অন্যদের কথা চিন্তা করি যে অন্যরা কি বলবে, তাহলে কিন্তু আসলে মানে প্রায়োরিটিটা চেঞ্জ করা যায় না, কারণ ওটা যেখানে আটকে ছিল ওইখানে আটকে থাকতে হবে। কিন্তু আমি যদি নিজের কথা চিন্তা করি যে আমি কি মনে করব,
তাহলে আমি প্রায়োরিটি লিস্টটা চেঞ্জ করতে পারি। আমার ক্ষেত্রে এরকম কয়েকবার হয়েছে যে মানে জাস্ট পড়ালেখার আউটসাইডেও মানে কোনো কারণে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল লাইফে, তখন আমি মানে নিজের প্রায়োরিটি লিস্টটা একটু চেঞ্জ করছি। তখন খুবই দামি অ্যান্সার দিছো। হ্যাঁ, তখন আমাকে অনেক বেশি বেনিফিট দিছে। আর এই ক্ষেত্রে একটু রিলিজিয়াস মাইন্ডেড থাকাটা মানে অনেক বেশি বেনিফিট দেয়, মানে যেই রিলিজিয়ানই ফলো করে। কারণ যদি আমরা নাইহিলিজমের কথা চিন্তা করি তাহলে কিন্তু কোনো কিছুর পারপাস পাবো না। আমরা যদি রিলিজিয়াস মাইন্ডেড থাকি তাহলে কিন্তু ঘুরে ফিরে একটা জায়গায় কোনো না কোনো পারপাস আমরা খুঁজে পাবোই। তো আমি ওই ক্ষেত্রেও বলবো যে মানে রিলিজিয়াস মাইন্ডেড থাকাটা অনেক বেশি জরুরি, আর প্রায়োরিটি লিস্ট চেঞ্জ করাটা তো জরুরি না। খুবই চমৎকার একটা অ্যান্সার দিছো, খুবই ভালো একটা যারা এটা বুঝতে পারছে তারা এর থেকে অনেক বড় বেনিফিট পাবে। আচ্ছা, ওকে, আমি একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে তুমি যেটা কন্টিনিউ করছো সেটা যদি তুমি অনেকদিন ধরে কন্টিনিউ করো তাহলে তুমি তো সাডেনলি তোমার প্রায়োরিটিটা চেঞ্জ করতে পারবে না। ধরো কয়েকটা ধাক্কা খাওয়ার পরও তুমি তো মানে প্রায়োরিটিটা অত ইজিলি চেঞ্জ করতে করতে তো লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে। না, আমি তো বললাম এত বেশি চেঞ্জ করব না, কারণ ধর মানে এখন আমার গোল ছিল ফার্স্ট হওয়া, এখন ধরেন আমি গোল নিলাম লাস্ট হওয়া, ওইরকম গোল তো নিব না। কারণ আমি গোল নিচ্ছি যে ফার্স্ট হওয়া, আমার ওকে খুশি করতে হবে, একে খুশি করতে হবে, তো আমি ওদেরকে বাদ দিয়ে দিলাম। আমার মানে গোলটা আমি ফার্স্ট থেকে শিফট করে ধরেন টপ। ওর পক্ষে আমি অ্যান্সারটা দেই, ওর অ্যান্সারের মধ্যে এটা ছিল, অ্যান্সারের মধ্যে ছিল যেমন হচ্ছে ধরো একই কাজ যে ডিরেকশন তুমি আগাচ্ছ, তুমি তোমার টার্গেটটাকে আউটপুট দিয়েও নিতে পারো, তুমি তোমার টার্গেটটাকে ইনপুট দিয়েও নিতে পারো। যেমন ফার্স্ট হইতে চাই, এটা আউটপুট, কারণ ওটা হওয়ার সব কিছু আমার হাতে নাই। বাট ইফ এক্সামের দিনে আমি অসুস্থ হয়ে গেছি, কোনো কিছু হঠাৎ করে ভুলে গেছি, হইতেই পারে। বাট কতটুকু এফোর্ট দিলে, দিনে কত ঘন্টা পড়লে আমি ফার্স্ট হইতে পারি, এই যে ইনপুট, এই ইনপুটটাকে যদি আমি আমার প্রায়োরিটি বানাই, তাহলে দেখো আমি কিন্তু রাস্তা চেঞ্জ করি নাই, শুধুমাত্র প্যারামিটারের নাম চেঞ্জ করছি। যে ভাই আমার টার্গেটটা হচ্ছে এখন ভাই দিন আমি 8 ঘন্টা পরে শেষ করতে পারছি কিনা, আজকের দিনের চ্যাপ্টার আমি শেষ করতে পারছি কিনা, অথবা ইন্টারনাল আমি বাসায় একটা বসে এক্সাম দিছি, সেই এক্সামের মার্কস আমি ভালো পাইছি কিনা, অথবা এটার মধ্যে আগে যা ভুল করছিলাম সেই ভুলগুলো কারেকশন করে আমি শেষ করছি কিনা। ফলে এইটা কিন্তু একটা চেঞ্জ, দৃষ্টিভঙ্গির চেঞ্জ বা কেপিআই চেঞ্জ বলা যেতে পারে, হ্যাঁ, প্যারামিটারের চেঞ্জ, যেটার ফলে যেমন এটা আমাদের সেলসে আমরা এটা খুব এই ধরনের জিনিস আমরা কাজে লাগাই। একটা বই আছে গো ফর নো, নো মানে এনো, নো মানুষ গো ফর নো মানে কি, না এর জন্য ছোট, মানুষ তো ইয়েসের জন্য ছোট, তাই না? সেলস পিপল কি ইয়েস শুনতে চায় না যে ভাই আমার প্রোডাক্ট নেবেন, হ্যাঁ ইয়েস, সে বলছে কি বইয়ের নামই হচ্ছে কি গো ফর নো। তো সেলস পিপলদেরকে এই জিনিসটা এভাবে শেখানো হয় যে ইয়েসটা পুরোপুরি তোমার হাতে না, কিন্তু নো কালেক্ট করা তো সোজা। তুমি জাস্ট বললা যে ভাই আপনি কি এটা নেবেন কিনা, সে বললো না, ভাই এটা করবেন কিনা, না, এটা তো সোজা। বাট দেখো মানুষ যদি প্রচুর নো কালেক্ট করে তাহলে মাঝখানে অ্যাভারেজে ইয়েস চলে আসবে, তাই না? অনেকগুলো নোয়ের পরেই তো একটা ইয়েস আসে। তো বলছো তুমি ইয়েসের টার্গেট ভুলে যাও, কারণ যদি এরকম হয় যে একটা সেলস পিপুলরা দেখা গেল যে ওরা 100% টাইম যদি এফোর্ট দেয় 20% টাইম সাকসেসফুল হয়, মানে 100-র মধ্যে 20টা আসে তাহলে ইয়েস, 80টা আসে নো। এইটা যদি হয় আমার অ্যাভারেজ, তাহলে প্রতি আমি জাস্ট কি আমি নো এর সংখ্যা বাড়াইতে থাকলে ইয়েস অটোমেটিক 20% মাঝখানে ঘটেই যাবে। তাহলে আমি ইয়েসের টার্গেট না নিয়ে শুধু কিসের টার্গেট নিছি, নো এর টার্গেট। বুঝছো না? তো ও যেটা বলছে আমি কাইন্ড অফ এইভাবে ট্রান্সলেশন করছি। ওর কথাটা আমি আরেকটা করতে চাই যে মানে ও যেটা বললো যে আমি এতদিন এফোর্ট দিছি একটার জন্য, এখন আমি গোল তো শিফট করতে পারবো না, তো ওখানে আমি বলবো যে না আমি কেন পারতেছি না। আমি যদি চিন্তা করি যে মানে আশেপাশের মানুষ কি বলবে, ও কি বলবে, সে কি বলবে, তাহলে আমার গোলটা চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, যেমন প্রায়োরিটি লিস্টটা। কিন্তু আমি যদি নিজের জন্য চিন্তা করি তাহলে তো এটা পুরোটাই আমার উপর, আমি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমি যদি লিস্টটাই চেঞ্জ করে ফেলি যে আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি না ওটাকে প্রায়োরিটি দিচ্ছি, তাহলে তো কোনো প্রবলেম হচ্ছে না। মানে আশা করি বুঝাইতে পারছি। না আমার কোয়েশ্চেনটা এটা ছিল না। ধরো তুমি নিজ থেকেই কোনো জিনিস মানে অ্যাচিভ করার জন্য অনেকদিন পরিশ্রম করে আসছো, এখন মানে সাডেনলি তুমি এইটা থেকে মানে তোমার যে এক্সপেক্টেড আউটপুটটা পাচ্ছ না, সো সাডেনলি তো তুমি আর প্রায়োরিটি চেঞ্জ করবে না, কারণ অনেকদিন তুমি এটার জন্যই কষ্ট করছো। তো এটা করে তো বইটা ঠিক আগের পরীক্ষায় ধরো 4টা-5টা মডেল খারাপ হয়ে গেছে, একদম লাস্টে পজিশনে চান্সই হচ্ছে না, এমন যদি হয়ে যায় তো তখন কি চেঞ্জ করে ফেলতা যে বইটা আমার হওয়া লাগবে না? বাট ধরো কলেজে আমি ধরো এক্সামটা তো দিব, মানে এক্সাম মানে আমার মডেল টেস্ট যেরকমই হোক আমি তো এক্সামটা তো দিতাম, তো আমি ওটু পর্যন্ত তো অবভিয়াসলি ট্রাই করতাম। কিন্তু আমি যেহেতু আগে থেকে প্রায়োরিটিটা আমি চেঞ্জ করে রাখছি, তো আমার যদি সেটা আমি অ্যাচিভ না করি তাহলে আমি ওইভাবে মানে মন খারাপ হবে না আর কি আমার, আমি সেটা বুঝাতে চাইছিলাম। না ওটা আমি বুঝছি, মানে ও যেটা বলছে, এবং বিকজ আমি নিজের লাইফেও এটা অ্যাপ্লাই করছি। কারণ আমি একসময় খুব এক্সাম ফোব ছিলাম, মানে ভয়ঙ্কর এক্সাম ফোবিয়া ছিল। এসএসসি পরীক্ষার সময় আমার মনে আছে যে
আমার আম্মা আমাকে ধরো সকাল 7টা-8টার দিক থেকে একটু একটু করে ফল খাওয়াইতো, ধরো একটা বেদানার খাওয়াই দিলে একটু, মানে আমি যদি এরকম বসে নাস্তা খাইতাম মানে টেনশন এমন লেভেলে ছিলাম বমি করে ফেলতাম। মানে প্রত্যেকটা এক্সাম কোনোদিন আমি ওইভাবে খেয়ে যাইনি, ওই যে একটু ফল টল খাওয়াই দিছে বসে বসে অনেকক্ষণ ধরে 1-1.5 ঘন্টা ধরে ওই খেয়ে আমি এক্সাম দিচ্ছি, মানে বোঝানোর জন্য যে ফোবিয়াটা কোন লেভেলে ছিল। বাট এই বুয়েট পর্যন্ত ছিল, দেন আস্তে আস্তে পরে ফেব্রুয়ারিটা চেঞ্জ, আস্তে আস্তে না কাইন্ড অফ একদিন এরকম মানে মাইন্ডসেটের মধ্যে বড় চেঞ্জ আনছিলাম, মানে একটু নিজের ভিতরে যে বাউল টাইপ বলে না যে ভাই কি হইলো না হইলো কি আসে যায়, হ্যাঁ মানে ফিলসফিক্যাল চেঞ্জ আছে। তার ফলে হয়েছে কি সাবকনশিয়াসলি কিন্তু আমার টার্গেট আছেই, কিন্তু টার্গেটে আমি অতি ফোকাসড হতে গিয়ে নার্ভাস হয়ে যেতেছি, অ্যান্ড নার্ভাসনেস কখনোই আমার পারফরমেন্সে হেল্প করে না। ফলে আমি কি করছি, আমি জাস্ট নিজের মধ্যে একটা বাউলপনা ক্রিয়েট করছি আর্টিফিশিয়ালি মাইন্ডের ভিতরে, করেছে ভাই পরীক্ষা না হলে কি হবে। তার মানে আসলে আমি যে পড়ালেখা ছেড়ে দিচ্ছি তা না, আমি নিজেকে ডিসেন্সিটাইজ করছি ওভার সিরিয়াসনেস থেকে, যে কারণে তখন আরো ভালো পারফর্ম করাটা ইজিয়ার হয়েছে আর কি। হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা বেনিফিট হতে, যদি আমি মানে প্রায়োরিটি লিস্টটা চেঞ্জ করে ফেলি তাহলে আমি ওইটার জন্য বেশি টেন্স থাকবো না। ইন দি এন্ড দেখা যায় যে যদি আমি ওইটাকে প্রায়োরিটি দিতাম তার চেয়ে সেকেন্ড কেসে বেশি আউটপুট পাবো। হ্যাঁ, মাথা তখন ঠান্ডা থাকে, রিল্যাক্স। যাক আলহামদুলিল্লাহ। আর এখন তোমরা তোমাদেরকে প্রশ্ন করতে পারো, তোমাকে যেমন ওরা দুজন প্রশ্ন করেই ফেলছে। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু রোহিত অর তামিম? আপাতত নাই। তামিমের কোনো প্রশ্ন আছে ওদের কাছে? এখন মনে পড়তেছে না ভাই বহুত কইছে ভাই ছাইরা দেন। ওকে, না আলহামদুলিল্লাহ, উই হ্যাড এ ভেরি গুড ডিসকাশন। আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করলাম তো, এবং মাঝখানে আমি অনেক কথা বলে ফেলছি, যদিও তোমাদের কথা বুঝে আর শোনা দরকার ছিল। আর ভাই আপনি যে বলছিলেন ওই মানে ডিবেটের জন্য স্টেটমেন্ট দিবেন আর আমরা ইয়েস নো করে আনসার করব, ওইটা কি মানে করবেন আপনি? আমরা অলরেডি মাঝখানে করছি, বাট কোনোটাতে ডিবেট তৈরি হয় নাই। স্টেটমেন্ট কিন্তু অনেকগুলো দিছি মাঝখানে, লাস্টের একটাতে হয়েছে। হ্যাঁ লাস্টের একটাতে, বাদ বাকিগুলো তোমরা আসলে মানে ইয়ে করে ফেলছো, সবাই এগ্রি করে ফেলছো। আমি তারপরে আরো দু একটা দিতে পারি, যেমন ধরো হচ্ছে যে ইন্টেলিজেন্স, এটা হচ্ছে বাইবর্ন জিনিস, ইটস এ স্টেটমেন্ট। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? আংশিকভাবে ট্রু। হ্যাঁ, আংশিক না, এটা পুরোপুরিভাবে ট্রু। কারণ মানে ইন্টেলিজেন্সের যদি কথা বলি তাহলে এটা বাইবর্ন, ইয়েস। কিন্তু যদি আমি মানে রেজাল্টের কথা বলি তাহলে এটা ইন্টেলিজেন্স, আমি কতটুকু এফোর্ট দিছি প্লাস লাক, তিনটাই ম্যাটার করে। কিন্তু ইন্টেলিজেন্স জিনিসটা বাইবর্ন থাকে, ইন্টেলিজেন্স বাড়ানো যায় না, যায় কিন্তু মানে এটা সবাই এগ্রি করো না ভাইয়া? ভালো, তাহলে তো ডিবেট হইতে পারে। হ্যাঁ, ডিসএগ্রি করে একজন। ওকে, আমি 50% এগ্রি করি। আমি বলবো মানে ইন্টেলিজেন্সটা ডিসকভার করা হতো একটা জিনিস, মানে ধরেন কেউ ম্যাথ ভালো করতে পারে, সো ও যদি ম্যাথ প্র্যাকটিসই না করে, একদমই প্র্যাকটিস না করে, তাহলে তো ওকে যদি মানে কোনো ম্যাথ দেয়া হয় ও তো আর সলভ করতে পারবে না। সো মানে ওই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, তাহলেই আমার মনে হয় যে ইন্টেলিজেন্সটা আরো। হ্যাঁ, মানে আমি ওর কথাটা বলবো যে স্পেশাল কেস সিনারিও এমনও তো হইতে পারে যে একজন স্টুডেন্ট ইন্টেলিজেন্স কম আর একজন ইন্টেলিজেন্স বেশি, দুইজনই সমান পরিমাণ প্র্যাকটিস করছে, সমান পরিমাণ এফোর্ট দিচ্ছে, তাহলে কিন্তু যার ইন্টেলিজেন্স বেশি সেই আগায় থাকবে। আর এটা অনেকে বলে যে এফোর্ট দিয়ে হয়তো ওভারকাম করা যায়, কিন্তু টাইম লিমিটেড। চাইলে কেউ দিনে 24 ঘন্টা 32 ঘন্টা পড়তে পারবে না। পড়াশোনার একটা এক্সাম্পল দিচ্ছি, সব ক্ষেত্রে হইতে পারে। এখন দিনের তো কারো পক্ষে 12 ঘন্টার বেশি, 12-14 ঘন্টার বেশি পড়া সম্ভব না। এখন দুইজন যদি সমান পরিমাণ এফোর্ট দেয়, যার বাইবর্ন ইন্টেলিজেন্স বেশি সে কিন্তু আগায় থাকবে। এটা অবশ্যই সঠিক ভাইয়া, বাট কারো আছে ইন্টেলিজেন্স বেশি আবার কারো কম। এখন যার ইন্টেলিজেন্স বেশি ও যদি একদমই প্র্যাকটিস না করে, আর যার ইন্টেলিজেন্স একটু কম ও যদি বেশি বেশি প্র্যাকটিস করে, চাইলে কিন্তু ইন্টেলিজেন্স যার বেশি আর যে কম প্র্যাকটিস করছে ওকে কিন্তু মানে যেটা ইয়ের কথাতে মোটামুটি আসছে, তোফাইলের কথাতে, যে আউটপুটের ক্ষেত্রে জাস্ট অন ইন্টেলিজেন্স না, হার্ড ওয়ার্ক এবং অন্য আরো ফ্যাক্টরস যেগুলো আছে লাক, সেগুলোর যোগফল আছে। কিন্তু ইন্টেলিজেন্সের একটা অ্যামাউন্ট বাইবর্নই থাকে। আর হচ্ছে যে কোনো ডিবেটের আগে মূল প্রবলেম হয় কি ডেফিনেশন, ইন্টেলিজেন্সের ডেফিনেশন কি, তাই না? তাইলে দেখবা যে বিতর্ক অন্য দিকে চলে গেছে। আমি মনে করি কম সময়ে পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, কোনটার ক্ষেত্রে? পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, পড়ালেখার মধ্যে কি মানে এই ফিজিক্সের ইন্টেলিজেন্স আর ধরো কথা ম্যাথের ইন্টেলিজেন্স, না আমি ওভারঅল সবকিছু বলি যে কম টাইমে ক্যাচ করতে পারে। বাট যেমন ধরো যদি হয় যে একজন এই সাবজেক্টে ইন্টেলিজেন্ট, ওই সাবজেক্ট ইন্টেলিজেন্ট না, যেমন তোমাদের ক্ষেত্রেই, তোমাদের বায়োলজিতে যেমন ওদের ক্ষেত্রেই এক্সাম্পল আছে, বায়োলজিতে অস্বস্তি আছে বা বাংলাতে অস্বস্তি আছে বা ইন্টেলিজেন্স কম বাংলার। বাট ভাই এটা মানে ইন্টেলিজেন্স কম বলাটা কি ঠিক হবে? ইন্টেলিজেন্স কম না, এটাও কিন্তু একটা কারণ। আমরা বাংলাতে প্র্যাকটিস কম করছি, আমরা কিন্তু এই তিনটাতে বেশি প্র্যাকটিস করছি। এটা হচ্ছে উৎসাহ কম, অনুশীলন কম। আচ্ছা, মানে ইন্টারেস্ট একটা কাজ করে কোনো কিছু প্র্যাকটিস করার ক্ষেত্রে, প্র্যাকটিস যত বেশি করি তত বেশি আয়ত্তে আসে। তো
তো ওই ক্ষেত্রে ইন্টেলিজেন্সটা মানে কাইন্ড অফ প্র্যাকটিসের দিয়ে ঢাকা হয়ে যায়। ঠিক আছে, এগুলোর যেহেতু কনক্লুডিং কোনো অ্যান্সার নাই, আচ্ছা ভাই, তাহলে উঠাই দিলাম। আমি আপনাকে কোয়েশ্চেনটা করি, মানে আপনার ক্ষেত্রে ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা কি? আপনাকে যদি মানে প্রশ্নের জন্য 1 ঘন্টা লেকচার দিতে হবে। আমি যদি বলি ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা, তাহলে বলবো মানে জাস্ট পড়াশোনা না, লাইফের যে কোনো অ্যাসপেক্টে কোনো একটা সিচুয়েশনে সবচেয়ে বেস্ট ডিসিশন যেটা হবে সেটা নিতে পারাটাই আমার কাছে ইন্টেলিজেন্স মনে হয়। যে এগুলোর তো হার্ডকোর, মানে ধরো এটার ডেফিনেশন নিয়ে ডেফিনেটলি আছে, ডিবেট আছে, অথবা কে জিনিসটাকে কিভাবে দেখে, পার্সোনাল প্রেফারেন্সও থাকে, এটা এক এক রকম আছে। আমি নিজেরটা বললাম না, বাট আমরা প্রশ্ন উঠাই দিলাম, লোকজন চিন্তা করুক, তাই না? আচ্ছা, তার আমি আরেকটা প্রশ্ন যদি এটার সাথে রিলেট করে করতে চাই, যেমন আদার দেন দ্য লাক, মানে যেটা আমার বিয়ন্ড মাই কন্ট্রোল ফ্যাক্টরস, যদি তুমি হার্ড ওয়ার্ক ভার্সেস ইন্টেলিজেন্সকে তুমি কম্পেয়ার করো, তাহলে আউটপুট আনার ক্ষেত্রে কোনটাকে তোমরা বেশি প্রাধান্য দিবা? এই ক্ষেত্রে মানে অনেকে হয়তো হার্ড ওয়ার্কের অনেক গুণগান গাইবে, কিন্তু আসলে এখানে ইন্টেলিজেন্সটাই আপার হ্যান্ড রাখে। কারণ একটা স্টুডেন্ট যে বাইবর্ন একটু বেশি ইন্টেলেকচুয়াল, মানে যার একটু বেশি মানে আমাদের কথিত ভাষায় ইন্টেলিজেন্ট আর কি, তো সে কিন্তু অবভিয়াসলি একটা আপার হ্যান্ড রাখে সব কিছুতে। আর আরেকজন একটু মানে ধরেন একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, যে যার রোল 1 আর যার রোল 100, যার রোল 100 সে যদি মানে ডাবল এফোর্টও দেয়, সে কিন্তু মানে রোল 1-এর কাছাকাছি যাওয়াটা যে সবসময় পসিবল হবে এমন না, চান্স কিন্তু খুবই কম। বাকি দুজনের কি মতামত তোমাদের? এখানে অবশ্যই একটা আপার হ্যান্ড থাকে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে যদি বলি, একটা 1 কোটির কোনো কোম্পানিকে 1.5 কোটি বানানো সহজ, কিন্তু 1 লাখের কোম্পানিকে 1.5 কোটি বানানো কিন্তু অতটা সহজ না। সুতরাং যার আপার হ্যান্ড আছে, যার ইন্টেলিজেন্স যার বেশি, সে কিন্তু কম হার্ড ওয়ার্ক করেই ওই লেভেল পর্যন্ত যাইতে পারে। হ্যাঁ, সেটা তো পারি। হ্যাঁ, কিন্তু ধরো হচ্ছে ইন্টেলিজেন্স ওয়ালা লোক হচ্ছে হার্ড ওয়ার্কার হইলো না, আর কম ইন্টেলিজেন্সের লোক হার্ড ওয়ার্কিং অনেক বেশি হইলো। এইটাই আমি করতেছে কতটুকু বেশি ওয়ার্ক, তবে ইন্টেলিজেন্স এক বেশি আগায় থাকবে আমার মনে হয়। এটাও তো মানে একটা ডিবেটেবল গ্রাফ এখন, মানে এটা ডিবেট, কোন হ্যাঁ, সিনারিও পার্সোনাল এক্সাম্পল দিতে হবে যে যেগুলোর কোনো অ্যানসার আলটিমেটলি নাই। কতটুকু ইন্টেলিজেন্স আছে আর কতটুকু হার্ড ওয়ার্ক। এটা মানে ভিন্ন ভিন্ন সিনারিও হতে পারে। যদি একটা এক্সামের ক্ষেত্রে ধরি, তাহলে মানে যে একটু বেশি ইন্টেলিজেন্ট, আমাদের কথিত ভাষায় আর কি, সে যদি কম এফোর্ট দেয়, সে বেশি রেজাল্টও করতে পারে, কম রেজাল্টও করতে পারে। মানে এটা বলা যায় না আসলে। 100টা যদি নেই, তাহলে বেশিরভাগ সময় হয়তো দেখা যাবে যে যে ইন্টেলিজেন্ট সে কম এফোর্ট দিয়ে বেশি আউটপুট পাইছে, এটাই মানে বাস্তবে। রোহিত, তোমার ভিন্ন মত আছে কিনা? দুইটার কম্বিনেশন, মানে ইন্টেলিজেন্স আর হার্ড ওয়ার্ক দুইটার কম্বিনেশনই লাগবে আমার কাছে মনে হয়। আর কম্বিনেশন তো লাগবেই, সেটা তো বটেই, বাট একটা বাদ দিয়ে আরেকটা বলি নাই, বলছে কোনটাকে আগায় রাখবা। যদি দুইজন সমান হার্ড ওয়ার্ক করে, তাহলে যার ইন্টেলিজেন্স বেশি অবশ্যই সে, হ্যাঁ সেটা তো সহজ। বাট ওই যে উল্টা সিনারিও যে কেস চিন্তা করা, যে ইন্টেলিজেন্স কম বাট হার্ড ওয়ার্কিং বেশি, আর ইন্টেলিজেন্স বেশি বাট হার্ড ওয়ার্কিং, তাহলে তো ভাই এইটার মানে মাত্রাটা আমাকে বলে দিতে হবে। মানে হার্ড ওয়ার্কের মাত্রাটা কতটুকু, যে ইন্টেলিজেন্ট পিপল মানে যারা আছে ওনাদের হার্ড ওয়ার্কের মাত্রাটা যদি আমরা স্কেল করি, যে একজনের ইন্টেলিজেন্স 100 আর একজনের 50, আর হার্ড ওয়ার্কিং ও উল্টা, ওর হার্ড ওয়ার্কিং ধরো যার 50 ইন্টেলিজেন্স, তার হার্ড ওয়ার্কিং আবার 100, আর এর হচ্ছে আবার হার্ড ওয়ার্কিং। আচ্ছা ভাইয়া, মানে যারা ইন্টেলিজেন্ট আছে ওনাদের ইন্টেলিজেন্স হচ্ছে 100% আর হার্ড ওয়ার্ক হচ্ছে 50%, আর যারা হার্ড ওয়ার্কিং ওনাদের হচ্ছে হার্ড ওয়ার্ক 100% আর ইন্টেলিজেন্স 50%। তাহলে ভাই আমি বলবো মানে টাই হবে, মানে আমি মানে সমান থাকবে, মানে দুইজনেই। আমি বলবো যে ইন্টেলিজেন্সটা একটু কোন কেসের ক্ষেত্রে চিন্তা করতে 50% 100% এগুলো তো হচ্ছে না আর কি, মানে প্রিসাইজলি ডাটা যায় না আর কি। কিন্তু আমি যদি বলি এই সিনারিওতে, আমি বলবো যে ইন্টেলিজেন্ট মানুষটাই একটু আপার হ্যান্ড রাখবে। আর মানে অফকোর্স আপনি যেটা বলছেন সিনারিওতে লাখটা আমরা বাদ দিছি, কারণ সেটা আমাদের উপর নাই। যদি লাখটা বাদ দেই, তাহলে আমার মনে হয় ইন্টেলিজেন্ট মানুষটাই একটু বেশি আপার হ্যান্ড রাখবে। বাট ভাইয়া ওনার তো মানে পরিশ্রমটাও আবার কম, পরিশ্রম দিয়ে তো মানে ইন্টেলিজেন্সকেও বিট করা যায়, কিন্তু ওইটার স্কেলটা আরেকটু বেশি হইতে হয় আমার মনে হয়। এইটা আসলে ভাইয়া মানে কোনো জরিপ করতে হবে, জরিপ করে দেখতে হবে যে মানে আসলে ঠিক কিনা। অ্যাকচুয়াল কোনো মেজারেবল ডাটা তো দেওয়া যায় না, এইজন্য এক্সাক্ট আনসারটা বলা যাচ্ছে না। সো অ্যাকচুয়ালি এগুলোর আসলে কনক্রিট কোনো অ্যান্সার আসলে পাওয়া খুব ডিফিকাল্ট। আমি আমার লাইফের একটা পর্যায়ে সাকসেসের রেসিপি কি এটা নিয়ে অনেক দিন পড়ালেখা করছিলাম, সাকসেস রিলেটেড অনেকগুলো বই পড়ছিলাম, যেগুলোর ভিতরে সাকসেস কী কী কারণে ডিপেন্ড করে। সো কনক্লুডিং কোনো কিছুতে যাওয়া ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, বাট দেয়ার আর সাম কমন ট্রেটস যেগুলো থাকে, যেমন অ্যাগ্রেসিভনেস, এই শব্দটা ইভেন মানে এগুলোর চেয়েও অনেক ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ইন্টেলিজেন্স অথবা হার্ড ওয়ার্ক অথবা মিলাইলে অ্যাগ্রেসিভ ইন এ পজিটিভ ওয়ার্ড, যেমন ইউ আর অ্যাগ্রেসিভ পিপল ডেফিনেটলি, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় আর অ্যাগ্রেসিভ না, এটা খুব রেয়ার, মোস্টলি তারা অ্যাগ্রেসিভ। সো অ্যাগ্রেসিভ যখন সে হয় যে এটা আমাকে হইতেই হবে, এবং কনসিস্টেন্সি, এটা আরেকটা ওয়ার্ড,
কনসিস্টেন্ট, এইটা তখন দেখা যায় অনেক কিছু মানে ব্রেক থ্রু করে ফেলে এই দুইটা। সো আমি এই জন্য প্রশ্নটা এই জন্য করা যেখান থেকে কনক্লুডিং অ্যান্সারে যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে থিঙ্কিংয়ের এলিমেন্ট দেওয়া মানুষকে, সো যাতে সে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় এবং অ্যাকর্ডিংলি সে তার লাইফের এনার্জিটাকে ওইভাবে ইউজ করে। যে আমি এখন দুটো ওয়ার্ড বললাম, কনসিস্টেন্সি বললাম, অ্যাগ্রেসিভনেস বললাম। এবং আমার ক্ষেত্রে আমি সারা জীবন অনেক স্টুডেন্টের ক্লাস নিয়েছি, যখন ফিজিক্যালি ক্লাস নিয়েছি, সেক্ষেত্রে আমি বলবো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বয় যাদেরকে পাইছি বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা সবচেয়ে ক্লাসের ইন্টেলিজেন্ট ছিল না, বাট তারা সবসময় সবচেয়ে অ্যাগ্রেসিভ ছিল, সবসময় সবচেয়ে অ্যাগ্রেসিভ। ডেফিনেটলি তাদের ইন্টেলিজেন্স সবচেয়ে খারাপ ক্যাটাগরির না, তারা ইন্টেলিজেন্সে ধরো A+ না হলেও A ক্যাটাগরি, মানে ওইরকম 80-90% দিকে, বাট আরেকজন ইন্টেলিজেন্স ওর চেয়েও ধরো 10% বেশি, ধরো 90-100%, কিন্তু তার অ্যাগ্রেসিভনেস নাই টু অ্যাচিভ দ্যাট গোল। সো তখন দেখা যাচ্ছে ডিফারেন্সটা মেক হয়ে যায়। এবং আমি ওই কথাটা অনেক জায়গায় বলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই হয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য মরিয়া। আর ইন্টেলিজেন্স তো ডিফাইন করার বিষয়। সো ব্রেইনের ভিতরে তোমার নিউরনসগুলো কিভাবে কাজ করে, তো ধরো তোমার ক্লাস 1-এ থাকতে যে ইন্টেলিজেন্স ছিল, এখন কি ইন্টেলিজেন্স একই জায়গায় আছে? না, চেঞ্জ হচ্ছে না, বাড়ছে না? বাড়ছে। তো ইন্টেলিজেন্স কিসের সাথে বাড়ে? কমিউনিকেশন, Experience প্র্যাকটিস, আর এনভায়রনমেন্টের উপর মেইন। ওই প্রসেসের মধ্যে ওকে, তো তাহলে যদি বলো যে হ্যাঁ কোনো একজন বাইবর্ন কিছু ইন্টেলিজেন্স নিয়ে জন্ম নিছে, তাহলে তুমি যে প্রসেসে তোমার ইন্টেলিজেন্স ধরো কথার কথা ক্লাস 1-এ যা ছিল ক্লাস 10-এ এসে এইটুকু বাড়ছে, তাহলে ও যদি তোমার যে ডাবল স্পিড ইন্টেলিজেন্স বাড়ানোর ওই কাজগুলো করে, যে কাজগুলো করার কারণে তোমার ইন্টেলিজেন্স বাড়ছে, তাহলে কিন্তু সে তোমাকে কোপ আপ করতে পারবে। ওই অ্যাগ্রেসিভনেস থেকে ওটা আসে। ওটা তুমি হার্ডওয়ার্ক বলতে পারো। আমি যে হার্ডওয়ার্কটা বলছিলাম এটা মানে একটু শর্ট স্প্যানে, হ্যাঁ ধরেন মানে অ্যাডমিশন, না আমি একটু লং স্প্যানে যদি বলি তাহলে হার্ডওয়ার্কও আপার হ্যান্ড রাখতে পারে, কিন্তু মানে ওইটাও বলা যায় না। মানে 2x স্পিডে সে বাড়বে এমন তো কোনো গ্যারান্টি নাই। সে হয়তো চেষ্টা করতেছে 2x স্পিডে, কিন্তু তার বাড়তেছে না ওই পরিমাণে। মানে 10-15 বছরের টাইম স্পেন্ড যদি বলি তাহলে মানে এটা আসলে ধরে রাখাটা অনেক টাফ। হ্যাঁ, কনসিস্টেন্সি, অ্যাগ্রেসিভনেস, ওই দুইটা ওয়ার্ড তখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। যাই হোক, তো আমরা আলোচনা যেটা করলাম সেখান থেকে আমরা এখান থেকে কিছু এলিমেন্ট তৈরি করার চেষ্টা করলাম যে যারা শুনবে তাদের জন্য কিছু চিন্তার খোরাক হয়, তারা কিছু ইন্সপাইরেশন পায়। আর সেই সাথে তোমাদেরকে একটু খোঁচাইলাম, আমার নিজেকেও খোঁচাইলাম অ্যাজ এ বইটিয়ান, যাতে আমরা আরও সমাজে কীভাবে কন্ট্রিবিউট আরও বেশি করতে পারি সেই চিন্তাটা আমাদের মাথার মধ্যে ঢুকে সেটার রেসপন্সিবিলিটি আমরা ফিল করি। হ্যাঁ, অন্য কেউ পোক না করুক, আমরা নিজেকে পোক করি যে ভাই আমি কি করলাম, তাই না? তো বাংলাদেশ এই 16 কোটি 18 কোটি মানুষের দেশ, তাই না? আর আমাদের কত রকম প্রবলেম, তো সেগুলো সলভ করার সাহস যদি আমাদের না থাকে তাহলে অন্য কারো থাকা তো আর একটু মুশকিলের বিষয়, তাই না? আমরা আপার হ্যান্ডে আছি, আমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ আছে, সেটা আমাদের কাজে লাগানো দরকার। তো আমরা খুবই খুশি তোমরা আমাদের এখানে আসছো, আমাদের এই জার্নির মধ্যে তোমরা ছিলা। সো উদ্ভাসের মধ্যে ছিলা মানে ক্রেডিট আমাদের এটা না, ডেফিনেটলি ক্রেডিট গোজ টু ইউ, বাট আমরা সেই ক্রেডিটের সাথে তোমাদের জন্য সহায়ক ক্যাটালিস্টের ভূমিকায় ছিলাম, সেটা আমাদের জন্য খুশির বিষয়। তবে আমাদের জন্য আরও অনেক বেশি খুশির বিষয় যখন তোমরা বাংলাদেশকে ট্রুলি মানে ভালো কিছু কন্ট্রিবিউট করবা। আমাদের প্রচুর ফার্স্ট বয়টা হারাই গেছে লিটারেলি, কারণ আমরা উদ্ভাস চালাচ্ছি 25 বছর ধরে। 25 বছরে এরকম বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ড ধরো আমরা পেয়ে আসতেছি, তো শুধু ফার্স্ট সেকেন্ড থাকি টপ 100, এখন ধরো বুয়েটের 97%-এর মতো থাকে আমাদের স্টুডেন্ট যারা বুয়েটে চান্স পাইছে, তাদের মধ্যে কতজন উদ্ভাসে কোচিং করছে। সো প্রত্যেক ব্যাচে বড় কন্ট্রিবিউট করতেছে দেশের জন্য এরকম সংখ্যা হাতে গোনা পুরো ব্যাচের মধ্যে, আর সেটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বয়দের সংখ্যা আরও কম। সো বাংলাদেশে না করুক, গ্লোবালি গিয়ে করুক, তাই না? তো গ্লোবালিও মানে খুব আউট অফ দ্য বক্স যাওয়ার ইয়েটা খুব অনেক বেশি না, কারণ মেজরিটি খুব ট্র্যাডিশনাল যে একদম পাথওয়ে, এরপরে পিএইচডি করবে, পিএইচডি পরে একটা কোম্পানিতে ঢুকবে, জব করবে, এই ভিতরে আটকে যাচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে। হ্যাঁ, ফলো সাহস ছাড়া নতুন কিছু ক্রিয়েট করা যায় না। রেলগাড়িতে চড়ে কোনোদিন নতুন ল্যান্ড ডিসকভার হবে না, বুঝো নাই আমার কথা? তুমি যদি রেল লাইনে যাচ্ছ মানে ওই রাস্তায় কেউ গেছে, লাইনটা বসাইছে, তার মানে ওটা অলরেডি ডিসকভার্ড ল্যান্ড। সো তোমার যদি আনডিসকভার্ড ল্যান্ডকে ডিসকভার করতে হয় তাহলে এটা হবে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, ওটা রেল লাইন দিয়ে হবে না। তা আমি বলতেছি ভাই আমাদের সমস্যা, আমরা ওই সাহসটা নিতে পারতেছি না, এবং তার পিছনে অন্যতম কারণ এতদিন ফার্স্ট হয়েছি, মানুষ কি বলবে, ফার্স্ট হইলাম না, কি হইলাম, নষ্ট হয়ে গেলাম কিনা, ইত্যাদি ইত্যাদি, এইসব যদি কিন্তু মধ্যে পড়ে। বাট এটাও নেসেসারি না পড়ালেখা নষ্ট করে এটা হইতে হয়,
হ্যাঁ, পড়ালেখা ঠিক রেখেই তুমি কিন্তু আরও অনেক কারেজাস জিনিস, এবং এটা তুমি একটু একটু করে তুমি তোমার বাউন্ডারি পুশ করো। তুমি যে সময়টা জাস্ট এমনি 3-4 ঘন্টা দিনে নষ্ট করতেছো, ওই টাইমটাতে তুমি তোমার একটা পেট প্রজেক্ট নাও, ওখানে তুমি তোমার এফোর্টটা দাও, ওখানে তুমি ফেল করো, তাতে তো তোমার মেইন স্ট্রিম জিনিস নষ্ট হচ্ছে না। তো এটাই আর কি, এই মেসেজটাই আসলে তোমাদের জন্য, আমার নিজের জন্য, সবার জন্য রাখতে চাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা অনেক বড় কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা জানি না ফ্রুটফুল কিছু আমরা বের করতে পারছি কিনা, বাট আই এনজয়েড আ লট। তো আপনার এই পুরো আমাদের আলোচনা কেমন লাগলো আপনাদের, আমাদেরকে কমেন্টসে জানাবেন। আপনাদের যে ভিউগুলো আছে, আমরা যে সব জিনিস নিয়ে কিছুটা ডিবেট করেছি, সেখানে আপনাদের যে ভিউ আছে সেগুলো আপনারা লিখবেন। সো যারা আমাদের ভিডিও দেখবে, যারা কমেন্টসগুলো পড়বে, যাতে সবাই আমরা এনরিচড হতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।